আমি স্কুলে পড়তে পড়তে বাবাকে প্রায় বলতাম, বাবা শোনো অ আ ক খ শেখো। ঠাকুমা বলতেন, হ্যাঁ শহর ছেড়ে কোথায় গেল না গ্রামে, মানে উনি মনে করছেন যাদবপুরটা একটা গ্রাম। ওই সেই বন্দুক কান্ট্রি মেড বন্দুক রয়েছে সেরকমও দেখেছি। রঞ্জনদা আমাকে অনেকের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন, তার মধ্যে সত্যজিৎ রায়ও একজন ছিলেন। সানন্দায় আমি বহু বছর ছিলাম। টেলিগ্রাফে যখন ছিলাম তখন একটা স্ট্রাইক হয়েছিল, 3 মাস আমাদের কাজ ছিল না, কোনো হোটেল আমাকে রাখবে না, ড্রাইভারের নামে ঘর হবে এবং সেই ঘরে আমায় থাকতে হবে। একটা খুব বড় নাটক করেছিলাম আন্তিগোনে বলে। তুমি কি নিজেকে আয়নায় দেখেছো? তোমার কি কনভেনশনাল চেহারা? তলা থেকে ধোঁয়া দিতাম, সিগারেটের ইয়ে দিয়ে ধোঁয়া দিতাম, ছ্যাকছুক আওয়াজগুলো পরে লাগিয়ে দিতাম। ওকে কেউ জিজ্ঞেস করলে তোমার মা রান্না করতে জানে, ও হাসতে থাকে। আমি ওকে বলেছিলাম এটা আমার মা খুব ভালো জিনিস করেছে, কারণ আমার বউকে কোনোদিন শুনতে হবে না আমার মার মতো হয়নি রান্নাটা। রানা আর আমি আমাদের জার্নিটা 31 বছর ধরে। হ্যাঁ, কিন্তু তারপরে আর রিনিউয়াল হয়নি। তার কারণ হচ্ছে হয়তো আমি আমার কাজকর্ম যারা রিনিউ করবেন তাদের পছন্দ হবে না। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। আমাদের এই পর্বের স্পন্সর হলেন অন্নপূর্ণা স্বাদিষ্ট। আজকে আমি সৌদামিনীকে ডেকে নিয়েছি। সৌদামিনীকে অনেক পড়বে কিনা জানি না, কিন্তু সুদেষ্ণাদিকে আমার চেনা। সুদেষ্ণা রায়, সুদেষ্ণাদিকে তো সুদেষ্ণা রায় বলে চিনি না, সুদেষ্ণাদি। এবং আমার লাবণ্য সংসারের প্রথম এন্ট্রিতে সুদেষ্ণাদির সাথে আলাপ, সেইখানে হবু শাশুড়ি না, শাশুড়ি সৌদামিনী রায়। মিনি একটা অসাধারণ, কিছুই করতাম না আমরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে সিরিয়াস মুখ করে, এবং এমন ভাবে হাসানো যায়। আজকে লোকে কৌতুক রস নিয়ে কিছু করতে পারছে না, কিন্তু সেই সময় যেভাবে তোমরা স্ক্রিপ্টটাকে নিয়ে এসেছিলে লাবণ্য সংসার, মানে আমাদের যারা দেখছে তাদের সবার মনে আছে যে এই ধরনের একটা স্ক্রিপ্ট হয়েছে এবং আমরা এইভাবে করেছি। এবং সুদেষ্ণাদি সেটা ডিরেক্টর ছিলেন। সুদেষ্ণাদি প্রোডাকশনটা পুরোটাই প্রায় করতো। তোমার কি ইয়ে ছিল ওখানে ডিরেক্টর ছাড়াও? একটা আমি ডিরেক্টর ছিলাম, আমি অ্যাক্টিং করতাম, আমরা দুজনে, অভিজিৎ আর আমি দুজনে মিলে ডিরেক্ট করতাম। অভিজিৎ বললে হবে না, রানাদা, রানা। কিন্তু ও আবার আজকাল বলে এই আমার নামটা বলবি লোকে যাতে, হ্যাঁ ও নিজেই ভুলে গিয়েছিল। যাই হোক, তো সেই একসঙ্গে। আর আমাদের যারা টিম ছিল, হ্যাঁ অ্যাসিস্ট্যান্টস, তারা প্রত্যেকে আজকে কিন্তু এক একজন ডিরেক্টর। তার মধ্যে আবার সুশান্ত প্রোডিউসার, হ্যাঁ সুশান্ত দাস, ও তখনও লিখতো, ও লিখতো। আমরা এমনকি আমাদের অ্যাক্টররাও লিখেছি। হ্যাঁ তুইও লিখেছিস, মনে হচ্ছে সর্বরী লিখেছিল। হ্যাঁ সর্বরীর বন্ধু ছিল, লতা করতো। সুমিত সমাদ্দার তো লিখতোই। হ্যাঁ আচ্ছা, সুরজিৎ লিখেছে। তো আমাদের এটা না একটা সত্যিকারের জয়েন্ট ফ্যামিলি প্রজেক্ট ছিল। তনিমাদিও লিখেছেন। তারপরে তনিমাদিকে না আমি তনিমাদি বলবো না, ওটা একটা ওর নামের পেছনে দিটা ঢুকে গেছে। তনিমার আমি সমবয়সী, ইনফ্যাক্ট আমি হয়তো ওর থেকে একটু বড়ও হতে পারি। তাই জন্য এর যেরকম লীনা গঙ্গোপাধ্যায়, তাকে সবাই লীনাদি বলে, তো আমার লীনাদি বলা শোভা দেয় না, আমি ওর থেকে অনেকটা বড়। তো এরকম। তারপরে আমাদের ক্যামেরার যারা, আমাদের অন্যান্য জায়গার, এমনকি আমাদের প্রোডাকশনে কাঞ্চন তখন অ্যাসিস্ট্যান্ট হিসেবে এসেছিল, সৌভিকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। কিন্তু ও আস্তে আস্তে, আরে প্রত্যেকটা লোক এক একটা ক্যারেক্টার ছিল, মানে এত সুন্দর। আমরা যখন শুটিং, এটা কিন্তু রিয়েলিস্টিক এবং রিয়েল এন্ড রিয়েলিস্টিক শুটিং হতো পুরো জিনিসটা। এই ওকে নকল করছে। আমার মনে আছে আমাদের তখন এত কিছু ছিল না, একটা বাড়িতে শুটিং হতো এবং সেই বাড়িতে নিচে তলায় একটা গ্যারেজের পাশে দুটো ঘর ছিল, একটা ছেলেদের ঘর একটা মেয়েদের ঘর, দুটো এসি ছিল এই পর্যন্ত, আর বাথরুম ছিল একটা, আর তার পাশে একটা মেয়েদের রুমের সঙ্গে অ্যাটাচড।
ছেলেদের আসতে হলে অনেকক্ষণ আগে এসে বলে যেতে হতো আমরা আসবো বাথরুমে। এবার একটা ছেলে বাথরুমে ঢুকলো, এবার সব মেয়েরা ওয়েট করে আছে যে ছেলেটি যখন বেরোবে আওয়াজ শুনবে। যেই বেরোলো দেখলো এই ফ্ল্যাশের আওয়াজ পাইনি, যাও ফ্ল্যাশটা টানো, এইরকম আমাদের ছিল, কিন্তু কেউ কিচ্ছু মনে করতো না। এবং চান্দ্রেইয়ের এটা কিন্তু প্রথম যাকে বলে একেবারে পজিটিভ একটা চরিত্র। তার আগে ওকে অনেক সময় নেগেটিভ চরিত্র করেছে। আমার এখনো মনে আছে চান্দ্রেই বলেছিল যে ও একটা কোথায় গেছে, একজন বলছে আপনি কি খারাপ, তো তখন ও বলেছিল যে আমি ওটাকে কমপ্লিমেন্ট হিসেবে নিয়েছি, কেননা খারাপ বলাটা হচ্ছে যে আমার চরিত্রটাকে খারাপ বলছে। তারপরে অ্যাজ লাবণ্য ওকে ভীষণ লোকে পছন্দ করতো। তো তুমি কি করে এলে ইন্ডাস্ট্রিতে? মানে তোমার তো পরিবারের গল্প আগে শুনবো, আগে তোমার ইন্ডাস্ট্রিতে, মানে তোমার তো এখানেই বড় হয়েছো তুমি। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে আসাটা না ভীষণ একটা, তার আগে তুমি সাংবাদিক অ্যাক্সিডেন্টাল ব্যাপার। হ্যাঁ, আমি সাংবাদিক ছিলাম। তো সাংবাদিকতা যখন করছি তার আগে আমি আমার সঙ্গে সেই সময় রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের আলাপ হয়েছে এবং আমি নাটক করতাম তার আগে। আমি একটা খুব বড় নাটক করেছিলাম আন্তিগোনে বলে, যেটা সেন্ট পলস ক্যাথিড্রালে হয়েছিল জার্মান কোলাবোরেশনে। অলোক রঞ্জন দাশগুপ্তর অনুবাদ এবং হান্স গুন্থার হাইমে বলে একজন জার্মান ডিরেক্টর এসেছিলেন। তিনি বাংলা জানেন না, ইংরেজি কিছুটা জানেন, কিন্তু আমাদের ডিরেকশন দিয়েছিলেন। সেইখান থেকে আমার একটা অভিনয়ের ব্যাপার ছিল, কিন্তু আমি ফিল্মে আসিনি তখনও। আমি যেহেতু আমার একটা জীবনে আমার খুব অল্প বয়সে বিয়ে হয়, প্রথম বিয়ে নিজেই করেছিলাম, বাবা মা জানতো। তো আমি বাবাকে বলেছিলাম, আমার বাবা মাঝে মাঝেই বলতেন আমি খুব অন্যরকম জামা কাপড় পরতে ভালোবাসতাম, তো উনি বলতেন আমাকে এই হলটার পরে এইসব তুমি বিয়ের পরে পরবে। আমি তাহলে আমি বিয়ে করে ফেলছি। তো সেই বিয়ে করলাম, করার পর তিনি সত্যি আমার থেকে অনেকটা বড় ছিলেন এবং আমি তখন স্টুডেন্টস হেলথ হোমের সঙ্গে জড়িত ছিলাম এবং ও ওখানে ছিল। অ্যান্ড হি ওয়াজ আ মানে ক্যারেক্টার যাকে খুব আদর্শ বলে আমি মনে করতাম। কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে যে আমি তো ইম্যাচিওর ছিলাম, তো আমার নানান রকম কারণে বিয়েটা টিকলো না। সেটা কিন্তু ওর দোষ নয়, এবং ওকে ভীষণ আমার বাবা মা পছন্দ করতেন। তো আমার এইটা গল্পটা আমার বলতেই হবে। আমার বাবার সঙ্গে ওর খুব ভাব ছিল, ও আমার থেকে প্রায় 8-9 বছরের বড় ছিল। তো যখন বিয়ের সময় মা বললো এত বড়, আমার দিদিও তো আমার থেকে 7 বছরের বড়, তো কি আছে আমার বড় 8-9 বছরের বড় হবে। তো যাই হোক, ও বাবার সঙ্গেও খুব ভাব ছিল। তারপরে আমাদের যখন মিউচুয়াল ডিভোর্স হবে, তো মিউচুয়াল তো তাই জন্য আমরা যাব কি করে, আমরা ওকেই বললাম যে আমাদেরও তুমি গাড়ি করে নিয়ে চলো। একসঙ্গেই আমরা কোর্টে গেলাম। কোর্টে গিয়ে কথাবার্তা হলো, মানে জাজ জিজ্ঞেস করলেন যে কি চাও, আমি বললাম আমি কিচ্ছু চাই না। তখন বললেন না তুমি তো ডিভোর্স চাও, তো বললাম হ্যাঁ ডিভোর্স চাই, আর কিচ্ছু চাই না। ঠিক আছে, তো হয়ে গেল। হয়ে যাবার পর ও আমাদের বাড়ি নামিয়ে আমার বাবা বললেন চলো, তাকে বললো যে লেটস হ্যাভ আ ড্রিঙ্ক টুগেদার, বলে ওরা চলে গেল। রাত্রে আসছে না, তখন মোবাইলও নেই, অনেক রাত হয়ে গেছে। বাবা ফেরত এলো হাইলি মানে বেশ ইয়ে হয়ে, হ্যাঁ আমি ড্রাঙ্ক বলবো না, মানে মৌতাত করে। তো আমরা বললাম এই কি তুমি এরকম ডিভোর্সের দিন? বললো না আমরা সেলিব্রেট করলাম, আর হয়তো দেখা হবে না, তাই একবার সেলিব্রেট করলাম। তো আমাদের বাড়িটা এরকমই। এবং তিনি খুবই মানে যিনি যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল সে খুবই স্টেবল এখন। তো অ্যান্ড হি ইজ ভেরি ভেরি ইন্টেলিজেন্ট, খুব ব্রিলিয়েন্ট। তো যাই হোক, এখন যেটা হয়েছে তার পরবর্তীতে যখন আমার ডিভোর্স হয়ে গেল, মা বলল যে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। দেখবে নিজের পায়ে দাঁড়ালে কেউ মনেই রাখবে না কিচ্ছু, কারণ আমি এটা বলছি 82-83। তো 82-তে আমি ইয়ে করলাম, চাকরিতে ঢুকলাম। আমি একটা নিউজ পেপারে ঢুকলাম, নাম বলতে পারো আজকাল। হ্যাঁ আজকালে। তারপরে সেখান থেকে আজকালে যখন গেলাম, সেখানে সবাই আমাকে বলছে এই তুমি তো ইংরেজি, আমাকে দেখে সবার মনে হচ্ছে আমার ছোট চুল যে আমি বাংলা বলতে জানি না। তাই তুমি তো বেশি ইংরেজিটাই বলি, কিন্তু আমি বাংলাটা আমি গোখেলে পড়েছি। ক্লাস 6 অবধি আমাদের
বাংলা মিডিয়াম ছিল, সুতরাং আমি বাংলাটা জানি। হ্যাঁ, হয়তো কথা বলার সময় ওই রকম পোশাকি বাংলায় কথা বলি না, হ্যাঁ, তো কিন্তু আমি বাংলাটা জানি এবং লিখতেও পারি, পড়তেও পারি, মানে নিজেকে এক্সপ্রেসও করতে পারি, সবই পারি। তো যাই হোক, তো ওখানে আমাকে বললো যে তুমি কি পারবে বাংলায় লিখতে? আমি বললাম হ্যাঁ পারবো। তারপরে জার্নালিস্টিক বাংলা কিন্তু একটু অন্য ধরনের, তো সেটা করলাম, পারলাম। তো আমাকে খুব হেল্প করেছিল ৩-৪ জন, তাদের মধ্যে একজন হচ্ছে নাজেজ আফরোজ, আরেকজন হচ্ছে সুমন চট্টোপাধ্যায়। তোমরা হয়তো মনে নেই, কিন্তু সুমন খুব নামী সাংবাদিক। হ্যাঁ, সুমন ও খুব হেল্প করেছিল। হ্যাঁ, তো ও আর ভূষণ গুপ্ত আর রঞ্জন বন্দ্যোপাধ্যায়। তো আমি ওখানে গিয়ে বাংলাতে এরপরে আমি যখন টেলিগ্রাফে এলাম ইন্টারভিউ দিতে, তখন আমাকে এমজে আকবর জিজ্ঞেস করলেন, ও you come from a vernacular background, can you write in English, can you speak English? আমি বললাম হ্যাঁ পারি। তখন বললো যে কিরকম? I said as good as you. তো এটা অ্যান্ড বললো যে না তুমি কি জার্নালিজম পড়েছো? আমি বললাম না, আমি ইংলিশ অনার্স পড়েছি। বললো তাহলে খুব মুশকিল, কারণ যারা এসব সাহিত্য টাহিত্য নিয়ে পড়ে তারা ভীষণ ফ্লাওয়ারি ইংরেজি লেখে, যেটা জার্নালিস্টদের মানায় না। তো আমি বললাম যে তুমিও তো তাই পড়েছো, সো ইফ ইউ কুড অ্যাডাপ্ট সো উইল আই। তো সেটা থেকে আমি চাকরি পেলাম। তারপরে সানন্দা, সেখানেও যখন গেলাম, অপর্ণা সেন অনেক বছর অবধি ভাবতেন যে আমি অপর্ণা সেনকে, হ্যাঁ একটা দুটো ইন্টারভিউ করেছি ওই আজকালে থাকাকালীন। রঞ্জনদা আমাকে অনেকের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন, তার মধ্যে সত্যজিৎ রায়ও একজন ছিলেন, এবং ওনার বাড়িতে আমি প্রায়ই যেতাম ওই নানান কারণে। ওদের সঙ্গে একটা আমার মানে কি বলবো হৃদ্যতা গড়ে উঠেছিল। এই তো গতকালই গিয়েছিলাম বাবুদার সঙ্গে দেখা করতে, তখন বুনি বললো আমায় যে তোমার না অনেক ছোটবেলার, তোমার যৌবনের কিছু ছবি আমাদের কাছে আছে। মানে কি করে? বললো হ্যাঁ রঞ্জনদা নাকি দিয়েছিল। কেন দিয়েছিল, কি বৃত্তান্ত আমি জানি না, কিন্তু আছে, বলেছে আমাকে খুঁজে বার করে দেবে। তো সেই যৌবনের ছবিগুলো দেখার, হ্যাঁ প্লিজ তাহলে আমরা এখানে যদি পারি পাওয়া যায়। যাই হোক, তো ইট ওয়াজ গ্রেট ফান যে ওখানে কাজ করা। তো অপর্ণা সেন যখন আমাকে ইন্টারভিউ করছেন, বলে হ্যাঁ হ্যাঁ এসো, আর তুমি একটা কাজ করো, তুমি ইংরেজিতে লিখে দিও, রঞ্জন আছে, শঙ্কর আছে, ওরা সব বাংলা করে নেবে। আমি রঞ্জনদার দিকে তাকালাম, রঞ্জনদার চুপ করলো, আমি চুপ করে গেলাম। এরপরে আমি বললাম রঞ্জনদা আমি তো বাংলা লিখতে পারি, তুমি একটু কারেক্ট করে দিও। বললো হ্যাঁ হ্যাঁ তুমি একদম চিন্তা করো না, তুমি ঢুকে গেছো, এখন আমি নিশ্চিন্ত। এবার আমি ওখানে কাজ করতে আরম্ভ করলাম, এবং ওখানে আমার ফার্স্ট অ্যাসাইনমেন্ট ছিল মুনমুন সেনের একটা ইন্টারভিউ, ফার্স্ট সংখ্যায় ছিল। তো আমরা গেছি, আমি আর আমার সঙ্গে শঙ্করদা গেছেন। এবার মুনমুন সেনের ছবি তোলা হচ্ছে, সবাই খুব এক্সাইটেড, এরম তো কোনো দিন করা হয়নি কোনো ম্যাগাজিনের জন্য, এই প্রথম। তো শঙ্করদা বলছেন, আমার এখনো মনে হচ্ছে সাত্তকীকে, মানে নিমাই ঘোষের ছেলেকে, এই সাত্তকী শোনো এখানে দাঁড়াও, আচ্ছা এই তুমি জুম করে প্যান করো। আমরা সবাই হ্যাঁ এটা তো স্টিল ছবি, জুম করে প্যান করবো কি করে? মানে সবাই তখন সিনেমা করার কথা ভাবছে, কারণ অপর্ণা সেন। তারপরে সেইখানে আরম্ভ হলো সানন্দায়। আমি বহু বছর ছিলাম, এবং সেই সানন্দায় আসার আগে টেলিগ্রাফে যখন ছিলাম তখন একটা স্ট্রাইক হয়েছিল। সো 3 মাস আমাদের কাজ ছিল না আনন্দবাজারে একটা স্ট্রাইকের ফলে। তো সেই 3 মাসে আমার সঙ্গে আমি ওই সময়টায় আমি মনোজ মিত্রর সঙ্গে বৈদুর্য রহস্যতে একটা ছোট পাঠ করেছিলাম। সেই বৈদুর্য রহস্যতে গেছি, আর রঞ্জনদাই নিয়ে গেছিল তপন বাবুর কাছে, এবং তপন সিনহা বলেছিলেন এটা, তখন তার এরকম অডিশন হতো না, ঠিক আছে তুমি একটা ছোট রোল করো দেখি। সেটা করার পর যখন উনি আদমি আর औरत করছেন, সেই সময় আমাদের ঠিক স্ট্রাইকটা ওভার হয়েছে, আমরা সব যুদ্ধ করে আনন্দবাজারে ঢুকেছি। সেই সময় উনি আমার বাড়িতে ফোন করে খবর দিলেন যে আমি যেন যোগাযোগ করি। আমি যোগাযোগ করলাম, উনি বললেন 7 দিনের মধ্যে ছবি আরম্ভ হবে, আদমি আর औरत। ওখানে আমি বললাম তো হিন্দি ভালো বলতে পারি না, ওটা হিন্দিতে হবে দূরদর্শনের জন্য। উনি বললেন যে হিন্দি বলতে হবে না, কারণ মেয়েটি বোবা। তো তখন আমি ওটা তুমি চলে এসো 7 দিনের মধ্যে।
আমি বাড়ি এলাম, মাকে জিজ্ঞেস করলাম, মা বলল যে হ্যাঁ এটা খুব বড় অপরচুনিটি, এটা ঠিকই, কিন্তু এরপর কি করবে? আমার তখনও কনফার্মেশন হয়নি। আমার চাকরিটা চলে গেলে কনফার্মেশন না, আমি তারপরে কি করব? এবং মা একটা কথা বলেছিল যে তুমি নিজের পায়ে না দাঁড়ালে কিন্তু আমি তোমায় সাপোর্ট করব না, ইউ আর ওল্ড এনাফ। আর তোমাকে আমি নিজের পায়ে দাঁড়াতে হবে। তুমি বিয়েও করে ফেলেছো, 21-এর আগেই বিয়ে করে 21 যখন হয়ে গেছে তখন ডিভোর্সের পথে। তো এখন যখন ইয়ে হয়েছে টেলিগ্রাফে যখন, তখন আমাকে বললো যে তুমি চাকরি ছেড়ে আবার আরেকটা ইয়েতে যাবে, তোমার কি হবে না? তারপরে বলে তারপর তখনও তো এরকম টেলিভিশন ওয়াজ নট সো স্ট্রং, সেরকম তো কিছু ছিল না। তুমি কি নিজেকে আয়নায় দেখেছো? তোমার কি কনভেনশনাল চেহারা? তুমি কি পারবে? আমি তখন নিজেকে সত্যি, আমি এটা আজও সব অভিনেত্রীদের বলি যে তোমরা অভিনয় করতে, এখন তো অনেক জায়গা বেরিয়ে গেছে, তখন একটা কনভেনশনাল লুক ছাড়া হতো না। মানে সবার আমার সেরকম চেহারা ছিল না, আমি খুব রোগা ছিলাম। আমি আজকে তো রোগাটাই হচ্ছে ইয়ে, আমি অতটা ভোলাপচাস ছিলাম না, তাই জন্য আমার লম্বা চুল নয়, তো এইসব নিয়ে আমার একটু চিন্তা ছিল। তো আমি তখন না বললাম। বাট আই ডোন্ট রিগ্রেট। আমার জীবনে কোনো কিছু, যা কিছু আমি করেছি, আমি কোনো কিছু আজ অবধি রিগ্রেট করি না, কারণ প্রত্যেকটারই একটা নেগেটিভের সঙ্গে একটা পজিটিভ আসে। এটা আমি একদম ভীষণভাবে উপলব্ধি করেছি। আমি যে দাঁড়িয়েছি, একটা স্ট্যান্ড নিয়েছি, তার জন্য কিন্তু আমাকে বহু লোক যারা আমার প্রতি তাদের আস্থা হারিয়েছিলেন সেটা ফিরে পেয়েছে। সুতরাং আমি মনে করি না যে কোনো কিছুই নেগেটিভ। তখন হয়নি, কিন্তু তপনবাবুর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। এবং এই গত বছর তো তপনবাবুর উপরেই একটা এক্সিবিশন হয় আমাদের কলকাতা আন্তর্জাতিক ফিল্ম উৎসবে, সেটা আমি কিউরেট করেছিলাম। তখন ওর ছেলের বউ, ওর অন্যান্য আত্মীয়দের সঙ্গে আলাপ হয়। যাই হোক, এইটা হচ্ছে আমার ফিল্মে তখন না আসা। এরপরে আমি করেছি দূরদর্শনে, যখন জোছনদা 13 পার্বণ করছে, সেই 13 পার্বণেও আমি একটা পাঠ করেছিলাম। এবং আমাকে, এটা তুমি ভাবো 83-84-এ 13 পার্বণে আই ওয়াজ এ সিঙ্গল ওম্যান, যাকে তখন লোকে বাড়ি ভাড়া দিত না, কারণ মেয়েদের বাড়ি ভাড়া দিতে তাদের বর লাগবে, হ্যাঁ অভিভাবক চাই। হ্যাঁ, এটা আমার একবার হয়েছিল সানন্দায়, একটা কাজের জন্য আমি ইউপি গিয়েছিলাম। তো লখনৌ থেকে একটা গাড়ি নিয়ে গোরখপুর পেরিয়ে নেপালের বর্ডারের কাছে যাবার কথা, কারণ ওই গ্রামে একজন মহিলার ছেলে অসবর্ণ বিয়ে করেছে বলে, পালিয়ে গেছে বলে, মহিলাকে মেরে নগ্ন করে মাথা মুড়িয়ে হাঁটিয়েছিল। তো সেইটা নিয়ে আমি স্টোরি করতে গিয়েছিলাম। গোরখপুরের থেকে একটু বেরিয়ে আগে একটা জায়গায় রাত্রে থাকবো, কোনো হোটেল আমাকে রাখবে না, কেন না তোমার অভিভাবক নেই, ড্রাইভারের নামে ঘর হবে এবং সেই ঘরে আমায় থাকতে হবে। মানে এটা অভাবনীয়, এটা আমি ভাবতেই পারি না। তারপরে আমি একটা সর্দারজি ফ্যামিলি ছিলেন, পাঞ্জাবি শিখ ফ্যামিলি, তাদের ওখানে লাঞ্চ খেয়েছিলাম, তাদের কাছে গেলাম। তো তারা, আমি বললাম দেখুন এটা, আমি সাংবাদিক, আমি কার্ড ঠাট দেখালাম। দে ওয়াজ সো নাইস। ওরা নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে ওদের 2 ছেলেকে বলল তোমরা বাইরে শো উঠোনে, ওখানে তো ওই রেওয়াজটা আছে, তোমাদের ঘরে আজকে ও শোবে। তো আমি বলছি যে 2 রকমই লোকজন পাওয়া যায়। আলটিমেটলি আমরা গেলাম ওই যে জায়গায় যাবার ছিল সেখানে। এটা আমি বলছি সানন্দায়, তখন আমি 88 হবে। আমি যে বাড়িতে জন্মেছি, আমার ঠাকুরদাদা ছিলেন ডাক্তার, ঠাকুমা এমন একটা পরিবারে ছিলেন যারা ভীষণ ওয়েস্টার্নাইজড। ঠাকুমা ওই সময় উনি জন্মেছেন 1900 সালে, ওনার বিয়ে হয়েছে 1922-এ, মানে একটি মেয়ে তার 22 বছর বয়সে ওই সময় বিয়ে হচ্ছে। তো তার কারণ হচ্ছে ঠাকুমা এমন কাউকে বিয়ে করবে না যে ইংরেজি ফরফর করে বলতে জানে না। আমার ঠাকুমা লোরেটো হাউসে পড়েছেন, ইংরেজি বলতে জানতেন। আমি এটা কিন্তু ভালো মন্দ কিচ্ছু করছি না, আমি জাস্ট বলছি
আমার ঠাকুরদাদা গ্রামের ছেলে ছিলেন, কিন্তু উনি FRCS করতে লন্ডনে যান এবং সেখানে উনি ফিরে এসে উনি খুব ভালো সাহেব হয়ে গিয়েছিলেন। তো ঠাকুমা আর ঠাকুরদার বিয়ে হয়। এবার ওদের বাড়িতে যখন ছেলেরা হয়, আমার বাবারা তাদের প্রত্যেকের সঙ্গে যে কাজের যারা ছিলেন তারা সবাই বিহার থেকে, তারা হিন্দিতে কথা বলতো, আর বাবার ভাইদের মধ্যে ওরা ইংরেজিতে কথা বলতো। তারা সেন্ট জেভিয়ার্সে পড়েছে, তারা বাংলা পড়েনি, তখন ল্যাটিন ওয়াজ দ্য অল্টারনেট ল্যাঙ্গুয়েজ। তো আমার বাবা ল্যাটিন পড়েছে। আমরা বড় হয়ে আমি স্কুলে পড়তে পড়তে বাবাকে প্রায় বলতাম, বাবা শোনো অ আ ক খ শেখো। হ্যাঁ, তো কিন্তু বাবা ভীষণ মার্গীয় সঙ্গীত পছন্দ করত। বাবা প্রেসিডেন্সিতে পড়েছিল বলে, ভীষণ ভালো স্পোর্টসম্যান ছিল, স্পোর্টস কোটায় প্রেসিডেন্সিতে পেয়েছিল, প্রেসিডেন্সিতে পড়তো, উনি ইউনিভার্সিটি ব্লু ছিলেন। যাই হোক, তো এই ঠাকুমাদের এই পরিবেশ এমন ছিল যে আমি যখন, আমার মা যখন প্রথম কলকাতায় এলো বিয়ের পর, মার মনে হয়েছিল যে এ কীরকম পরিবেশ যেখানে বাঙালিরা বাংলায় কথা বলে না, ইংরেজিতে কথা বলে। হ্যাঁ, তো মা বলেছে, এবং সবাই খুব লাউডলি, মা তো একটি ব্রাহ্ম পরিবার থেকে এসেছিলেন, আর আমার বাবার বাড়িও ব্রাহ্ম ছিল, কিন্তু ঠাকুমা ব্রাহ্মণ ছিলেন, বিয়ের পর ব্রাহ্ম হয়েছিলেন। তো যাই হোক, তো ওইসব ঠাকুমার বাবা মানতেন না, তো কারণ ইংলিশ স্পিকিং বর চাইতো, তো এইটা। আর ঠাকুমা বলেছিল একদম সাহেব পাড়ায় থাকতে হবে। আমার ঠাকুরদা বুট স্ট্রিটে বাড়ি কিনে দিয়েছিল। আমার ঠাকুরদাদা ইম্পিরিয়াল ব্যাংক, মানে যেটা স্টেট ব্যাংক এখন, সেটার সার্জন ছিলেন। তো এই সব কারণে ইট ওয়াজ আ ম্যারেজ যেটাতে উনি খুব খুশি ছিলেন, যদিও জাতপাতের ব্যাপারটা একটু ইয়ে ছিল। যাই হোক, এরম একটা পরিবেশে আমরা বড় হচ্ছি। তাই আমি যখন প্রথম শব্দ বলি, লিটারালি আমি ইংরেজিতেই কথা বলতাম। তো মা বললো যে সব ইংরেজিতে বললে তো হবে না, তাই দিদিকে আর আমাকে। মা কোথায় থাকতেন? মা তো মানুষ হয়েছে অল ওভার, ময়মনসিংহ, তারপরে ময়মনসিংহ থেকে উনি এসছেন ঢাকা থেকে উনি এসছেন, এইসব বিফোর ইন্ডিপেন্ডেন্স। মা 1932-এ জন্মেছে। তারপরে কানপুর, শাহজাহানপুর, ইছাপুর, কিছুদিন বেহালায়। হ্যাঁ, মানে দাদুর চাকরি ছিল মানে ময়মনসিংহতে। মা খুব ফেমাস একটা স্কুলে পড়তেন, সেখান থেকে তারপরে ওরা চলে যান চাকরি সূত্রে কানপুর। হ্যাঁ, সেখানে মা আবার সেখানে গিয়ে একজনের সঙ্গে আলাপ হয় যে খুব ভালো ইংরেজি জানতো, তো তিনি মাকে ইংরেজি শিখিয়েছেন। এবং মার অধিকাংশটাই হোম টিচিং ছিল, কারণ এত স্কুল বদলালে, কারণ মা একবার লখনৌতে একটা স্কুলে গেছে, সেখানে গিয়ে, এটা হচ্ছে 1947-এর ঠিক পরে, স্কুলে ক্লাসে না, তখনও ইন্ডিপেন্ডেন্স হয়নি, তার আগে মা গেছে। তো সেখানে একজন টিচার পড়াচ্ছেন যে রবীন্দ্রনাথ আমারা হিন্দি কবি। আমার মা হেভি রেগে গেছে, ভীষণ রেগে গিয়ে বলছে, খুব ঝগড়া করেছে, মোটেই হিন্দি কবি নয়, বাঙালি, এইসব নিয়ে ঝগড়া করে। তাকে আবার আমার বাবা প্যারেন্টস কল হয়েছে, তো আমার দাদু গেছেন, দাদু বলেছে ঠিকই তো বলেছে, ও তো ঠিকই বলেছে, আপনার টিচার কিছু জানে, তাই স্কুল ছাড়িয়ে নিল, বাড়িতে পড়লো। এরম করে করে মা তারপরে স্কটিশ চার্চে পড়তে এসেছিল, আর সেই সময় থেকেই বাবার সঙ্গে পরিচয়। কিন্তু তখন বাবা, তো সেই জন্যই মা বলেছে যে তোমাকে বাংলাটা শিখতেই হবে, ইংরেজি শেখো, হিন্দি শেখো, কিন্তু বাংলাটাও শিখতে হবে। সেই জন্য গোখেলে দিয়েছিল। গোখেল তখন ক্লাস 6 অবধি বাংলা মিডিয়াম ছিল, 7 থেকে সব ইংরেজি হয়েছে। তো বাড়িতে বকেনি, মানে রাগ করেনি যে বাংলাটা শেখাচ্ছে ইংরেজিটার থেকে? না, সেটা ইংরেজিটা তো এমনি শিখে গিয়েছিলাম, সবাই তো বলছে, ঠাকুমার সঙ্গেও তো কথা বলছি ইংরেজিতে, ইউজুয়ালি উল্টোটা হয় না। হ্যাঁ, তো সেই জন্য সেইটা নিয়ে কোনো অসুবিধে ছিল না, বাংলাটা শেখানি। যদিও আমার ঠাকুমা একটু নাকুচু ছিলেন, কিন্তু খারাপ ছিলেন না, বুঝেছো তো। উনি, আমার দিদিমারা শেষ এখানে এসে সেটেল করেছিলেন কলকাতায়, তো গোল পার্কে থাকতেন, সেখান থেকে ওরা যাদবপুরে, বিধান রায় তখন অনেকটি জমি দিয়েছিলেন। হ্যাঁ,
সেই ট্র্যাডিশন এখনো চলছে। তো সেই জমিতে যাদবপুরে রিজেন্ট এস্টেটে ওরা বাড়ি করেন, এবং আমার মনে আছে রিজেন্ট এস্টেটে যেতাম, ওখানে ওই সুলেখাতে নেমে তারপরে যে রাস্তাটা সেটা দাঁড়া ব্যাকা, সাইকেল রিক্সা ছাড়া কোনো উপায় ছিল না, চারিদিকে কচুরিপানা, দরমার বাড়ির সমস্ত করে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট কোয়ার্টার আসতো, তারপরে দিদিমাদের বাড়ি, তখন দুটো বাড়ি শুধু ওখানে, আর বাকিটা ধুধু মাঠ, হ্যাঁ সামনে একেবারে মাঠ, আর সেই মাঠে ছেলেরা ফুটবল খেলতো, আমরা বেড়াতাম, আমার খুব বন্ধু ছিল, আমি ওখানে খুব আসতাম। আর আমার ঠাকুমা বলতেন, হ্যাঁ শহর ছেড়ে কোথায় গেল না গ্রামে, মানে উনি মনে করছেন যাদবপুরটা একটা গ্রাম। আর সেই যাদবপুর এখন পুরো বদলে গেছে, রিজেন্ট এস্টেট তো এখন প্রাইম প্রপার্টি হয়ে গেছে, কিন্তু এই রিজেন্ট এস্টেটে থাকাকালীন এই 67, 68, 69, 70 এই সময় আমি সবসময় দিদিমার বাড়িতে সব ছুটি কাটাতাম, 15 দিন 20 দিন এরকম। আমার এখনো মনে আছে সেই সময় বিজয়গড় আর বাঘাযতীন দুটোতে যুযুধান দুটি ফ্যাকশন ছিল, একটা সিপিএম এর একটা নকশাল ফ্যাকশন, তারা লড়াই করত। তো আমার এখনো মনে আছে ওই মাঠে মারপিট হচ্ছে, আর সবাই মানে আমার দিদিমা সব জানলাগুলো বন্ধ করে দিয়েছেন, আর আমি জানলার ফাঁক দিয়ে একটুখানি করে দেখছি, আর দিদিমা বলছে কি দেখছো, আমি যে যুদ্ধ খেলা দেখছি। মানে তখন 67-এ আমার 9 বছর বয়স, 8 বছর বয়স। তো সেই সময় তো আমার কাছে ওটা একটা বিশাল 67, 8, 9, 10, হ্যাঁ 10 বছর বয়সে এটা একটা খুব এক্সাইটিং, বুঝতেই পারছি আমি এইরকম যুদ্ধ হচ্ছে এরকম লোকে, এবং ওই সেই বন্দুক কান্ট্রি মেড বন্দুক রয়েছে সেরকমও দেখেছি। এবং তারপরে এটা দেখার পর যখন আমার ঠাকুমা বললেন যে না ওকে আর ওখানে যেতে দেওয়া হবে না, কেউ যাবে না, ওইটা কোনো ইয়ে নয়, আমি তো কেঁদে ভাসিয়ে দিয়েছিলাম। তারপরে আমার দাদু প্রায় মুচলেখা লিখে আমাকে গ্রীষ্মের ছুটিতে নিয়ে আসতেন যে না আমি ওকে কোনোভাবে যুদ্ধ দেখতে দেব না। কারণ আমার মারা তো ওইখানেই থাকতো, তো আমিও তো পুলিশ, বিজয়গড় পুলিশ রিল, তো আমি এই গল্পগুলো শুনেছি। আমরা যখন বড় হচ্ছি, আমার বাবার যিনি বড় বাবু ছিলেন, আমার বাবা পোর্ট ট্রাস্টে চাকরি করতেন, তো সেই বড় বাবুর ছেলে, নাম বলবো না, সে কিছুদিন আগেই আমার সঙ্গে তার দেখা হলো, তাকে দেখে মনে হলো এই সেই ভদ্রলোক হয়ে গেছে, বুড়ো, আমরা সবাই বয়স হয়ে গেছে, কিন্তু সে যখন ওর নামে হুলিয়া জারি হয়েছিল যে ওর 6টা মার্ডার কেস আছে ওর নামে, তো তাকে কি করা হবে, আমার বাবারা মিলে ওই ভদ্রলোকের ছেলেকে পুনে পাঠিয়ে দিল। তখন ওটা খুব ইয়ে ছিল, পুনে বম্বে সব জায়গায় পাঠিয়ে দিত, কারণ লুকিয়ে। তো একদিন ও স্টেশনে যাবার আগে আমাদের বাড়িতে থাকতে এসেছে। এবার আমি আর আমার ভাই দুজনেই এসছে, তো আমাদের কাছে তো হিরো, তখন আমি শুনেছি যে ও 5টা মার্ডার করেছে, ওরকম কেসে রয়েছে জড়িত এসব আমাদের। তো আমরা ওকে একটা ঘর দেওয়া হচ্ছে, দরজাটা বন্ধ করেছে, আর আমাদের বড় কাঠের দরজা ছিল, তাতে বড় বড় চাবি, সে চাবির মধ্যে আমি আর আমার ভাই ওটার মধ্যে কি হলে দিয়ে দেখছি যে ও কি করছে। দেখলাম একদম খুব সাধারণ আমার দিদির মতনই বয়সী একটি ছেলে, দিদি আমাদের থেকে অনেকটা বড় ছিল। তো সে চলে গেল। কিছুদিন আগে তার সঙ্গে দেখা হয়েছে, বছর 2 আগে, তখন সেই বলল যে আমি সোয়েন্সো, মনে আছে আমি সোয়েন্সোর ছেলে। বাবা কি হয়েছে, মানুষ সময় মানুষকে কিভাবে পাল্টে দেয়। সত্যি তাই। তারপরে তোমার সানন্দা থেকে এবার বলো যে তুমি ফিল্মে কি করে এলে, মানে এটা কি ফিল্মে? তারপরে তো নাটক করতাম, ফিল্ম না, মানে অডিও ভিজুয়াল বলো। আচ্ছা, অডিও তুমি কত রকম প্রফেশনে, অনেক কিছু, কারণ তখন তো কোনো ট্রেনিং লাগতো না, তুমি ঢুকে গেলে কাজে, তুমি যদি কাজটা মন দিয়ে করো তাহলেই তুমি একটা জায়গায় পৌঁছে যাবে। এবার টেলিভিশন, হ্যাঁ এবার টেলিভিশনে একটা স্যাটেলাইট এলো 1994 সালে,
স্যাটেলাইট টিভি সেটা নিয়ে এসেছিল প্রসেনজিৎ চ্যাটার্জি। আর প্রসেনজিৎকে আমি ইন্টারভিউ করেছিলাম, প্রসেনজিৎ এবং দেবশ্রীকে, আনন্দলোক বলে একটা কাগজের জন্য, এবং তখন থেকে ওর সঙ্গে আমার আলাপ। তো ও প্রসেনজিৎই বলে দিয়েছিল যে যদি একটা মহিলা ম্যাগাজিন করা যায়, সেই ম্যাগাজিন প্রোগ্রামটা এঁকে দিতে পারো। তো আমাকে ডেকে পাঠালো, আমি গেলাম। প্রথম দিকে আরও অনেকে ছিল, একজন প্রডিউসার ছিল। আমি তো কিছুই জানি না, আমি ক্যামেরার পেছনের তখন কিচ্ছু জানতাম না, তো আমি ঠিক বুঝতামই না যে কি করব। তাই জন্য প্রসেনজিৎই যখন এটা বলল যে আমি করব, আর প্রসেনজিৎকে আনা হলো অ্যাজ ডিরেক্টর টেকনিক্যাল, সরি অভিজিৎকে মানে রানাকে প্রসেনজিৎই ঠিক করে দিল যে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে ও আসবে। তো রানা প্রায়ই বলে কোথায় আমি ভাবছি মৃণাল সেন, সত্যজিৎ রায় এইসব হব। আমাকে বলছে কিনা একটা মহিলা কি করে রান্নার শুটিং করব, কি করে সেলাইয়ের শুটিং করব। কিন্তু ওটা আমাদের প্রথম প্রজেক্ট হিসেবে ইট ওয়াজ ভেরি গুড। নাম ছিল ওটার নাম ছিল মানবী। তার গানটা লিখে দিয়েছিল অঞ্জন দত্ত এবং গেয়েও ছিল অঞ্জন দত্ত। মানবী শ্যুটটা হচ্ছে মেরিয়ান বলে ওর একটা গান আছে, সেই শ্যুটটা। তো সেটা আগে মানবী করেছে, পরে মেরিয়ান। তো ওই মানবী করলো। তো আমাদের একটা ক্যামেরা ছিল, একটা ক্যামেরায় রান্না শ্যুট করব কি করে, ওটা রান্না কিন্তু ডিভাইস করে বার করেছিল। আমরা প্রথমে রান্নাটার পুরো ক্লোজ আপ নিয়ে নিতাম, প্রথমে নিতাম একটা ইন্ট্রো, তারপরে পুরো রান্নার হচ্ছে ক্লোজ আপ, তারপরে ইনগ্রেডিয়েন্টগুলোর ক্লোজ আপ, তার পেছনে ভয়েস ওভার। এবার যে রান্নাটা করছে তাকে পুরো জিনিসটা এরম মিড শট নিতাম, হাতটা তলা থেকে ধোঁয়া দিতাম, সিগারেটের ইয়ে দিয়ে ধোঁয়া দিতাম, যে ধোঁয়া বেরোচ্ছে, ও রান্না করছে, ছ্যাকছুক আওয়াজগুলো পরে লাগিয়ে দিতাম, দিয়ে ওটাকে ইন্টারকাট করে করে 55টা এপিসোড হয়েছিল, মানে 55 সপ্তাহ না, জি স্যাটেলাইট। তারপরে ওরা ওই এক বছরের জি তখন ছিল না, তখন তো আলফা বাংলা ছিল। তখন জি বাংলা ছিল, তারপরে ফেরত এলো আলফা হয়ে। তো আমাদের অ্যাসোসিয়েশন, ইট ওয়াজ অল বিকজ অফ প্রসেনজিৎ। কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা কোম্পানি করেছিল ফোর্থ ডাইমেনশন বলে, যাতে রবিরঞ্জন ছিল, গৌতম বসু ছিল, সুদীপ্ত চট্টোপাধ্যায় ছিল, প্রসেনজিৎ নিজে ছিলেন, এবং উনি গিয়ে জিয়ের সঙ্গে কথা বলে স্যাটেলাইটটা প্রথম নিয়ে এসেছিলেন। এইগুলো না লোকে মানে প্রসেনজিৎকে নিয়ে অনেক রকম লোকে বলে, কিন্তু আমি ওর কাছে শুধু কৃতজ্ঞ নই, আমার মনে হয় ওর মধ্যে খুব দূরদর্শিতাও আছে। কারণ সেই সময় ও বুঝেছিল যে টেলিভিশন ইজ দ্য ফিউচার। কারণ টেলিভিশনে কাজ করেই কিন্তু পরবর্তীতে আমরা অ্যাক্টার্স বলো, টেকনিশিয়ানস বলো, একটা রেগুলার ইনকামের একদম একটা বড় প্রফেশন। মানে উইথ ইচ, ওর কাছ থেকে আমি এটাও শিখেছি যে উইথ ইচ নিউ ইনোভেশন ভয় পাওয়ার কিছু নেই, সেটা আমার পুরনোটাকে নিয়ে নেবে না, সেই ওটাকে অ্যাকসেপ্ট করো, নিজেকে কনসলিডেট করো, তবেই তুমি ঠিক থাকতে পারবে। সত্যি এখন যেরকম লোকে এআই নিয়ে এত ভয় পাচ্ছে, ভয় পাওয়ার কিছু নেই। এআই উইল নট টেক অ্যাওয়ে ইয়োর ওয়ার্ক, একদমই তোমাকে জানতে হবে। গতকালই আমরা কথা বলছিলাম যে পুরনো ছবি রেস্টোরেশন করছে, সেখানেও কিন্তু এআই ইজ হেল্পিং। যে ধরো একটা ছবি ভিএইচএস থেকে সেটাকে রিস্টোর করা হচ্ছে 4K-তে। সুতরাং টেকনোলজিকে ভয় পেলে হবে না, তাহলে তুমি ওই পিছিয়ে পড়বে, এগোতে পারবে না। কোনো কিছুকে ভয় না পেয়ে সেটাকে অ্যাকসেপ্টেড, ডু ইট। যখন জি আবার চলে গেল, এটা একটা মানে এমনি রাউন্ড ছিল, পরবর্তীতে ওরা বোধহয় আবার 99-2000-এ ফিরে এলো। ওদের জন্য করেছিলাম উইকলি সিরিজ, যেটার নাম হচ্ছে তৃতীয় পুরুষ, যেটাতে বিশ্বজিৎ বাবু ছিলেন। ওটা আমরা করেছিলাম কিছুটা গডফাদারের অনুকরণে। বিশ্বজিৎ বাবু ছিলেন গডফাদার, তার 3টে ছেলে, তারা প্রসেনজিৎ ছিলেন, তোমার ইয়ে ছিল না জয়ন্ত, আর জয়ন্ত দত্ত, হ্যাঁ, আর কুশল। আগে ছিল শিলাদিত্য পত্রনবীশ, কিন্তু পরবর্তীতে ওর সঙ্গে কাজ করাটা ডিফিকাল্ট হয়ে যায়, তখন কুশল আসে। আর তারপরে ভরত কল ছিল,
অনুশ্রী ছিল, তনিমা সেন, ওনার সঙ্গে আমার ওখানে আলাপ, উনি বিশ্বজিতের স্ত্রী হয়েছিলেন তনিমা সেন। তো ওই শান্তিলাল ছিল, মানে আমাদের। তো এই রানাদার সাথে তুমি কি করে বুঝলে যে তোমার অ্যাসোসিয়েশনটা তৈরি হবে? ওই যে 94-এ ও এলো, ও আমাকে এইগুলো আমি দেখতে থাকলাম, শিখতে থাকলাম। আমি তো টেকনিক্যালি রিয়েলি আই ডিডন্ট নো। আমি এমনও ছিলাম, আমি ভাবতাম পুরো রান্নাটা বুঝি পুরোটা নিতে হবে, তা না যে মাঝখানে কেটে ইয়ে করব, সেটা আমার তখনও সেই কনসেপশনটা ওইভাবে ছিল না। সো ইট ওয়াজ এ ভেরি গুড লার্নিং প্রসেস ওই ইয়েটা। তো পরবর্তীতে অনেক সময় রান্না বলে, আমি যখন রান্নাকে বলি এই এটা না এরমভাবে, তুমি আমাকে শেখাচ্ছ, আমি সব শেখালাম। তাই তো, তাহলে তার মানে তুই ভাব তুই কত ভালো গুরু, কারণ গুরু মারা বিদ্যে আমার। তো সেই রান্নার সঙ্গে, এবং রান্নার সঙ্গে তখনই আমাদের যে মতানৈক্য হতো অনেক সময়, হ্যাঁ, এবং সেটা তোরাও দেখেছিস পরবর্তীতে। এক এক সময় আমরা এমন ঝগড়া করেছি লোকের মনে হচ্ছে আর এটা চলবে না, হ্যাঁ, তারপর পরের দিন সব ঠিক আছে, নর্মাল। তাই ঝগড়া করে সবকিছু বলে দেওয়া উচিত, আমি এটাতে খুব বিশ্বাসী। ওই পেটে পেটে রেখে দিলাম, আর যেটা দরকার নেই সেটা কেটে ফেলে দাও। We make a clean break. তোমার দ্বিতীয় বিয়েতে তাহলে তোমার এই মানে এক্সপেরিয়েন্স গুলো তুমি কাজে লাগিয়েছো? হ্যাঁ, দ্বিতীয় বিয়ে করেছি আমি 1988-এ। আচ্ছা, হ্যাঁ, প্রথম তো 79-এ, তারপরে 10 বছর পরে। এটা কি প্রেম নাকি? হ্যাঁ হ্যাঁ, ও আমার টেলিগ্রাফিক। তোমার সাথে প্রেম করাটা তো খুব ডিফিকাল্ট টাস্ক, কারণ তুমি তো মোটামুটি সেই ধরনের মহিলা নয়। না, সেটা লোকের খুব বিয়ে ছিল। আমার এক বন্ধু আছে, তার সঙ্গে আবার দেখা হয়েছে, আমার মনে আছে, সৈয়দ নিসার মেহেদি আবদি। আবদি ছিল পরবর্তীতে শ্রীলা মজুমদারকে বিয়ে করেছিল। তো আবদির জার্নালিস্ট ছিল। তো আমার যখন প্রথম বিয়ে হচ্ছে, তখনই ও আমার মাকে বলেছিল, বাবা, যে আমার যাকে বিয়ে করছি, নামটা বলছি না কারণ সে হয়তো অ্যাকনলেজ নাও করতে চাইতে পারে, তো ওর না ভীষণ সাহস। তো মা বললো, কেন? ঝুমুকে বিয়ে করছে, মানে আমাকে বিয়ে করাটা হচ্ছে সাহসিকতা। সেটাই তো, মানে তুমি সেই সময় দাঁড়িয়ে কোনো ট্রেডিশনাল, মানে যেরকম হওয়া উচিত একটা গৃহকর্মে নিপুণা, সুন্দর লম্বা চুল, ববির ফ্যামিলিটাও ওরকম ছিল না, মানে আমি যাকে বিয়ে করেছি। এবং ও খুব, মানে ওদের বাড়িতেও লোকে খুব, ওর 3 বোন, 3জনেই খুবই শিক্ষিত। ওর বাবা খুবই অল্প বয়সে, মানে ও যখন কলেজে পড়ে উনি মারা যান। হ্যাঁ, এবং উনি খুব নামী লোক ছিলেন তখন। উনি ছিলেন আইবি এবং রর ইস্টার্ন ইন্ডিয়ার মেন মানুষ, এবং ওনার সম্বন্ধে বইও আছে, উইকিপিডিয়াতে দেখলেও দেখবে। উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধর ইন্ডিয়ান সাইডটার পুরো ম্যানেজমেন্ট উনি করেছেন, নট দি আর্মি বাট দ্য লজিস্টিক্স সমস্ত, আর অ্যানেক্সেশন অফ সিকিমও ওর দ্বারা। এবং উনি প্রথম ইন্দিরা গান্ধীকে মুজিবুরের সঙ্গে মিট করিয়েছিলেন এই ভদ্রলোক PN ব্যানার্জি, যিনি আমার শ্বশুর, যাকে আমি দেখিনি, পুরোটাই গল্প শোনা। তো আমার শাশুড়ি হয়তো খুব পড়াশোনা করেনি, কিন্তু উনি খুব, মানে একটু অন্য ধরনের ছিলেন, মানে ওনার ওই রকম কিছু ইয়ে ছিল না। ওর সঙ্গে আমি অনেক রকম কথা বলতে পারতাম। হ্যাঁ, তো উনি একবার আমায় বলেছিলেন, আমার ছেলে খুব ভালো ছেলে, ওর বাড়ি আছে, গাড়ি আছে, ওর ভালো চাকরি আছে। আমি বললাম, আমি বা মেয়ে খারাপ কোথায়? আমারও বাড়ি আছে, আমারও গাড়ি আমি কিনতে পারি, আমারও চাকরি আছে, সুতরাং। তো উনি সেটা মেনে নিতেন। পরবর্তীতে আমি যখন নতুন একটা গাড়ি কিনি, আমার মনে আছে আমি মাকে বেড়াতে নিয়ে গেছি। তো গাড়িটা, এটা একটা বোলেরো গাড়ি ছিল, এসি বোলেরো। তো আগে তো আমাদের ধরো এসির অত চল ছিল না। সেই গাড়িতে করে আমার সঙ্গে বেরিয়ে এসে উনি বললেন, সামনের জন্মে না আমি সুদেষ্ণা রায় হয়ে জন্মাবো। আমি বললাম, কেন মা? বললো, আমি কোনো সংসার করব না, সারাদিন গাড়ি করে ঘুরে বেড়াবো। তো উনি মনে করতেন আমি সংসার করি না। সত্যিই তাই। আমি আমার ছেলেকে মানুষ করেছি, আমি চাকরি করি, আমি 14 ঘন্টা কাজ করি, সুতরাং আমি বাড়িতে আমার যে ইনফ্রাস্ট্রাকচার ছিল তারা রান্না করতো, আমি বাড়ি এসে আমার ছেলের সঙ্গে গল্প করতাম।
আমি আর ও যদি আমাদের বাড়ির খাবার পছন্দ না হতো তো আমার ছেলে বলে দিত ফোন করে, তো আজকে আমরা সো অ্যান্ড সো জায়গায় পিৎজা হাটে খেতে যাব। আমি আচ্ছা ঠিক আছে। তো আমার তো 9টা বেজে যাবে, দিদু তো রাগ করে 9টার পরে তোকে নিয়ে, বলে আমি প্রিটেন্ড করবো আমি ঘুমোচ্ছি, দিদুও তাহলে ঘুমোতে চলে যাবে, তুমি এলে আমরা লুকিয়ে বেরিয়ে যাব। সত্যি আমরা তাই করতাম। মা ঘুমিয়ে পড়লো, আমরা লিফটও নিতাম না, হেঁটে হেঁটে নামতাম, হেঁটে হেঁটে উঠতাম যাতে মা না রাগ করে। তো এইটা ছিল আমার ছেলের সঙ্গে আমার সম্পর্ক। এখন কিরকম, মানে বড় হওয়ার পর? ওর আমি খুব ইন্ডিপেন্ডেন্ট। ও মাঝে মাঝে বলে, মা তুমি এগুলো যে করছো তুমি তো আমাকে কোনোদিন জানাওনি, তুইও যে এগুলো করছিস তুই তো আমাকে কোনোদিন জানাস। তারপরে এরকম আমি তো গুটিকে বড় হতে দেখলাম আর কি, এইটুকু ছিল একদম। তোদের ওখানে আসতো আমার এখন, মানে আমি বোধহয় ওকে কত 13-14 বছরে দেখেছিলাম। হ্যাঁ ওরকম 2004-এ 13 বছর বয়স। ওকে কেউ জিজ্ঞেস করলে তোমার মা রান্না করতে জানে, ও হাসতে থাকে, কারণ আমি রান্না করতে পারি না, আমি এমনকি একটা অমলেটও করে দিইনি। তো আমি বললাম কে একটা মানে জিজ্ঞেস করে, আমি ওকে বলেছিলাম যে ওকে যদি তোকে জিজ্ঞেস করে তুই বলবি এটা আমার মা খুব ভালো জিনিস করেছে, কারণ আমার বউকে কোনোদিন শুনতে হবে না আমার মার মতো হয়নি রান্নাটা। এইটা দারুণ বলেছে। এবার যাই আবার তোমার কাজে, যে ওখান থেকে তুমি শুরু করলে নন ফিকশন, মানে তোমার হাতে খড়ি তাহলে নন ফিকশন দিয়ে, এবং নন ফিকশন থেকে তুমি তারপরে আমরা ফিকশন করলাম, আমরা তারপর ঋতুপর্ণ ছবি করতে আরম্ভ করেছিল, এবং ও একটা সিরিয়ালও করেছিল ঋতুপর্ণ, ঈর্ষা বলে। সেই সিরিয়ালটা ও শুরু করার পর ও 1-2 এপিসোড করার পর ও বললো আমি আর এই সিরিয়াল করতে পারবো না, এটা রানা, এটা উইকলি ছিল। এটা আমি বলছি। ঋতুপর্ণর সাথে কি করে আলাপ হলো? ঋতুকে আমি বহু বছর চিনি। ঋতুকে চিনি আমি নাটক করার সূত্রে 1980 সাল থেকে, ওই আন্তিগনে করার পর তমাল রায়চৌধুরী নাটক করাতেন, তো আমি ওর গ্রুপেও নাটক করতাম, তো ম্যাক্সমূলা ভবনে, তো ওখানে ফাউস্ট করছি। তো তখন ঋতুও এসছে, তমালদার বাড়ির পাশেই ও থাকতো, এবং ঋতু আমার তখন মনে হচ্ছিল ভীষণ পাকা ছেলে আমার থেকে, মানে তখন ওই সময় 1 বছরের ডিফারেন্স মনে হয় যে আমি কত বড়। হ্যাঁ, তো ঋতু এসে বলতো, ঋতুকে তমালদা বলেছিল এই ওর লাইন্সগুলো মুখস্থ করা। তো যেহেতু ফাউস্টটা পুরোটা মানে ছন্দে লেখা, আমার একটা অভ্যেস ছিল এই বানানো, ডায়ালগ বানানো, সেটা তো বানানো যাবে না। তো ঋতু বলতে এই হবে না, ডায়ালগ বানাতে পারবি না, তুই ঠিক করে কেটে, এবং ও আমাকে রিহার্স করাতো। আর আমার মনে হতো এই প্যাংলা ছেলেটা কেন এরকম বিরক্ত করে। আমি সমলদাকে বলতাম ও বড্ড পাকা। সমলদা বলছে তোর তো এরকম পাকা ছেলেই দরকার, ও তোকে ঢিট রাখবে। তারপরে সেই থেকে ঋতু, তারপরে আমরা নিজেদের জীবনে চলে গেলাম। ঋতুর সঙ্গে আবার আলাপ হলো এই 92-তে। হ্যাঁ, ওই বাবরি মসজিদ যখন আবার মানে রিকানেক্ট করলাম সেই সময়। তো সেই সময় অপর্ণা সেনকে ও 19 এপ্রিলের স্ক্রিপ্ট, অপর্ণা সেন আমার এডিটর, উনি বললেন জানিস তো ঋতুপর্ণ ঘোষ বলে একটি ছেলে আছে, সে ভীষণ ব্রাইট, কি ভালো স্ক্রিপ্ট লেখে। এই আমার একটু হিংসেই হলো যে ঋতুপর্ণ ঘোষকে এখানে। তারপরে ঋতু যখন এলো, ঋতুর একটা ইয়ে ছিল যে ও ভীষণ আপন করে নিতে পারতো। তারপরে ও লেখা শুরু করলো আমাদের কাগজে, এবং আমরা জানতে পারলাম যে ও 19 এপ্রিল করছে। 19 এপ্রিলে যখন করছে, অপর্ণা সেন অভিনয় করতে যাচ্ছে, আমরা তখন প্রায়ই যেতাম ওর সেটে। তো ও আমাকে একটা রোলও দিয়েছিল 19 এপ্রিলে, একদম ফার্স্ট সিনটা যা করছি। তো ওর ওরকম ইয়ে ছিল। তো ওখানে আমরা সেই থেকে ওর সঙ্গে আলাপ। তারপরে 94-এ আমি চাকরি ছেড়ে দেবার পরেও যখন রিলিজ করলো 19 এপ্রিল, রীনাদি বললেন তুই ডিস্ট্রিবিউশনটা মানে দেখ, কারণ রীনাদি ওয়ান অফ দ্য প্রডিউসার ছিলেন, অপর্ণা সেন আর রেণু রায় আর ঋতু। তো সেই থেকে ঋতুর সঙ্গে একটা হৃদ্যতা। এরপরে যখন ঈর্ষা করছে ঋতু, তখন ওই প্রসেনজিৎ ছিল ওটার, ABCL এর ওটা সিরিয়াল ছিল, আর প্রসেনজিৎ ছিলেন ওটার এখানকার লাইন প্রডিউসার বলতে পারো। এখন এইসব নাম হয়েছে, তখন ওসব আমরা জানতাম না, আমরা বলতাম প্রসেনজিৎ করছে। তো সেই সিরিয়ালটায় ঋতু একটা এপিসোড না 2টো এপিসোড বলে আমার ভীষণ বোরিং লাগছে, এরকম রোজ রোজ কাজ আমি শুটিং করতে পারবো না। তো তখন
আমাকে আর রানাকে ওটা একসঙ্গে দেওয়া হলো। আচ্ছা, এই তোমাদের শুরু নন ফিকশন। তো ঋতু লিখে দিত, পরবর্তীতে ঋতু লেখাটাও বন্ধ করে দেয়। তখন সূর্য সেন বলে আমাদের একজন ছিলেন ওই তমালদার গ্রুপের, উনি সূর্যদা লিখতে আরম্ভ করে। তো আমার এখনো মনে আছে একটা শুটিংয়ে সুচরা বললেন আমি না শুটিংয়ে আসবো, দেখতে এসছেন। তো আমরা শ্যুট করেছি যে পদ্ধতিতে আমরা করি, যে শর্টগুলো নিয়ে ক্লোজ আপগুলো ছেড়েছি, উনি চলে যাবেন, মাস্টারগুলো নেবার পর উনি খালি বারবার যাবার আগে এই ক্লোজ আপগুলো বলিস না কিন্তু, তাহলে কিন্তু স্ক্রিপ্টটা পুরো হবে। তো এটাই হয় যারা মানে পদ্ধতিটা না জানলে। তারপরেও আমরা নন ফিকশন অনেক করেছি, এরকম ম্যাগাজিন প্রোগ্রাম করেছি, পরমা বলে, আজও লোকে আমাকে বলে, দূরদর্শনে ছিল তখন, তো দূরদর্শন ছাড়া কিছু নেই, 3টে থেকে 3:30 হতো, এবং প্রদ্যোৎ সমাদ্দার ওটার প্রোডাকশন করতেন। অভিজিৎ দাশগুপ্ত আছেন না, বড় অভিজিৎ, ওনার স্টুডিওতে আমরা যেতাম, মজা করতাম ওই প্রোগ্রামটা পরমা বলে, ওটাও। তারপরে নারী বলে আরেকটা ছিল, সেটার প্রডিউসার ছিল শিশির গুপ্তা। তো শিশির এই তো হি পাস্ট অ্যাওয়ে কয়েকদিন আগেই, বাট শিশির আমাদের খুব সাপোর্ট দিয়েছিল, শিশির গুপ্তা। ওর সঙ্গে আমার সেই সাংবাদিক, ও হিন্দি কাগজের সাংবাদিক ছিল, আর ওর স্ত্রী সুস্মিতা, সেই ছিল টেলিগ্রাফের সাংবাদিক। সুতরাং মানে আমরা না খুব ইন্টারটুয়াইন্ড ছিলাম তখন, একে অন্যকে লোকে খুব সাহায্য করেছে। কারণ আমাদের তো, আমরা প্রফেশনাল ছিলাম কাজের ক্ষেত্রে, কিন্তু হয়তো মানে ট্রেনিং নিয়ে আসিনি, উই লার্নড অন দ্য জব। তো আমার মনে আছে যখন আমরা এই লাবণ্য করব, তখন আমাদের কে এডিটর হবে, তো তার আগে অনেক সময় ট্রেন্ড, দেখবে যারা ট্রেন্ড হয়ে আসতো তারা একটু উন্নাসিক ছিল। হ্যাঁ, তারা অনেক সময় মনে করতো যারা বড় বড় ইনস্টিটিউটে ট্রেন্ড হয়নি তারা ওরা কিছুই জানে না। তো আমার তো আমার মনে আছে সুজয় দত্ত রায় আমাদের যে এডিটর, তাকে প্রথম আমরা বললাম যে তুমি এডিট করবে এটা। তখন ও বলল যে ঠিক আছে। আমাকে রানা বললো ও তখন বোধহয় একটা নিউজ চ্যানেলেও কাজ, কারণ রানাকে বললাম কি FTII, বললো হ্যাঁ। আমি বললাম তাহলে তো না কুচু হবে ভীষণ, হ্যাঁ আমাদের এটা তো খুব কমার্শিয়াল। রানা বলল দেখো। তারপরে ও অসাধারণ, আমাদের একটা মনে আছে করে দিয়েছিল, প্রোমো যেটা করেছিল প্রথম, কি ভালো কেটেছিল। তো সেই থেকে যে সুজয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধলাম, আজও আমরা সুজয়কে দিয়েই, হি ইজ আওয়ার টিম মেম্বার। মানে তুমি এই যে 25 বছরের তোমার মানে যে চলছে জার্নিটা, তাতে তোমরা, সুজয় আছে কনস্ট্যান্টলি, রানা আর আমি, আমাদের জার্নিটা 31 বছর ধরে। তার মধ্যে অনেক কিছু হয়েছে। রানার তারপরে রানার বিয়ে হয়েছে, হ্যাঁ তারপরে রানার ছেলে হয়েছে, সমস্ত কিছুর মধ্যে মানে আমরা সবাই জড়িত ছিলাম। আমরা চা ব্রেক নিলাম এবং চা আর কফি চলে এসেছে। এবার অন্নপূর্ণা স্বাদিষ্টের তরফ থেকে দিদির জন্য পাঞ্জাবি তড়কা, আর ওখানে নিমকি আছে, দেখো কোনটা ভালো লাগছে খেয়ে। চায়ের সাথে একটু তাও খেয়ে দেখি। ভালো লাগে, নিমকিটা ভালো। হ্যাঁ, তুমি এটা খাও, আমি এটা খাই না, খুব ফ্রেশ ভালো খেতে। তো তোমার এই যে যখন তুমি শুরু করলে, তখন টেকনিশিয়ানরা নিশ্চয়ই তোমার বন্ধু, মোটামুটি একটা টিমে, তুমি তো একটা টিমে কাজ করো, কিন্তু রিসেন্ট একটা তো ঝড় বইছে আমাদের ফুল ইন্ডাস্ট্রি জুড়ে। মন খারাপ হয়েছিল যে এই যে তোমার যাকে তুমি চেনো সে কিরকম একটা অন্যরকম হয়ে যাচ্ছে? সে অন্যরকম কিন্তু সেই অর্থে হয়নি, সে ভুল বুঝানো হয়েছে তাকে, সেই জন্য তাকে আমাকে অ্যাবান্ডন করতে হয়েছে। যার সঙ্গে আমি 25 বছর ঘর করেছি, যে আমার শুটিংয়ে এবং শুটিংয়ে জন্য যখন প্রেপারেশন হচ্ছে, রেকিতে এসেছে এরা সবাই, আমরা ঘুরেছি, কি হবে সমস্ত কিছু ঠিক হয়ে আমার শুটিং হবে 18 তারিখ, 13 তারিখ থেকে আরম্ভ হয় যে আমরা করতে পারবো না। কেন বললো কেন করতে পারবেন? সবাই বলছে ব্যক্তিগত কারণ। হ্যাঁ, কেউই তো বলতে পারছে না কিছু, তো পুরো ইউনিট ব্যক্তিগত কারণ তো হতে পারে না। হ্যাঁ, কাঞ্চনের সেই সময় একটা বাড়িতে অঘটন ঘটেছিল, আমি ধরে নিলাম ঠিক আছে কাঞ্চনের
ব্যক্তিগত কারণ অঘটনটার জন্য। তো আমি শুটিংয়ের জন্য চিঠিও লিখেছিলাম ওদের গিল্ডে যে আমাকে তাহলে ও করতে পারছে না, কাউকে দাও। তার কোনো উত্তর দেবারও কেউ প্রয়োজন বোধ করেনি। এবং আমি শুনেছি সবাই যেটা বলেছে যে যেহেতু আমরা এই যে নানান রকম সমস্যা আছে সেটার বিরুদ্ধে একটা কেস করেছিলাম, কেসটা কিন্তু টেকনিশিয়ানদের বিরুদ্ধে ছিল না, ওদের ভুল বোঝানো হয়েছে। আমরা বলেছি এবং কারুর কাজ আমি খাওয়ার চেষ্টা আমরা তুমি 31 বছর বয়স ধরে যে কাজ দিচ্ছ, তুমি কি করে খাবে? আমি খাবার আমি জাস্ট আমরা বলেছিলাম যে বিভিন্ন ধরনের প্রোডাকশন হয়, সেগুলোর একটা নিয়মাবলী করা উচিত। সবার একটা ব্ল্যাঙ্কেট হলে হবে না, যে ডিপেন্ডিং অন কি ধরনের কাজ হচ্ছে, কত টাকার কাজ হচ্ছে, মানে এইরকম সমস্যা তুমি আগে পড়োনি কখনো। তো এইগুলো নিয়ে আমরা বলেছিলাম একটা কমিটি তৈরি করা হোক যারা এটাকে সলভ করবে বা রিজলভ করবে, এবং সেই কমিটিটা আমাদের কাউকে না, মানে একটু বাইরের কাউকে নিয়ে, এবং আমরা সরকারকেও বলেছিলাম, তথ্য প্রযুক্তি মানে তথ্য আইএনসি সংস্কৃতি বিভাগকে, যে আপনারাও এটাতে নিন। তার আগে আমরা অনেক মিটিং করেছি বিভিন্ন মন্ত্রীর সঙ্গে, যে আমরা কিন্তু কোনো অন্যায় দাবি করছি না। এই যে সাসপেনশন, এই যে বলা হচ্ছে যে এত লোক না নিলে কাজ হবে না, কাজটা হবে কিন্তু কাজ অনুযায়ী লোক না। একদমই তাই, মানে আজকে ধরো জায়গাটা ছোট, কম লোক লাগবে, অনেকেই লুকিয়ে শুটিং করছে, তারপরে সেটা যদি ধরা পড়ে তখন সেই লোকেরা সাসপেন্ডেড হয়ে যাচ্ছে। এই ধরনের নানান রকম, এবং এই সাসপেনশনটার বিরোধিতা আমরা করেছিলাম। আমরা বলেছিলাম যে 3 মাস কাউকে কাজ বন্ধ, আমরা জানি যে একজন হেয়ার ড্রেসার আত্মহত্যা করারও চেষ্টা করেছিল, কিন্তু তাদের সম্বন্ধে আমি কিছু বলবো না, কারণ তাদের আবার কাজে ফিরে আসতে ওরা অনুমতি দিয়েছে। হ্যাঁ, এবং তারা ভীষণ ভীত যে অনুমতি পেয়েছে, এবং আমি বলছি সবারই কাজ দরকার, এবং তারা যদি সুষ্ঠুভাবে কাজ করতে পারে আই এম হ্যাপি। আমি কারুকে ছোট বড় কিচ্ছু করব না। ওরা মুশকিলে পড়েছিল, তখন ওদের পাশে দাঁড়িয়েছিলাম, তারপরে সত্যি ওরা ওয়ার্কআউট করে নিয়েছে, কাজ করছে, সেটাই আমি চাই যে লোকে শান্তিতে কাজ করুক। মানে এত বছর তো কোনো সমস্যা হয়নি, ইট শুড নট বি ফোর্সড। তো আমাদের যেটা হয়েছিল যে আমি যেহেতু তখন আমরা 15 জন ছিলাম, 15 জন ওয়ান অফ দ্য 15 যারা কেসটা করেছি, আমাদের কেসটা আলটিমেটলি খারিজ হয়েছে। আমাদের বলা হয়েছে যে আমরা হায়ার বেঞ্চে যেতে পারি। তো এখন দেখতে হবে যে আমরা সেটা আলাদা জিতিনি। তখন উনি বলেছিলেন যে না, আমাদের কারুর কাজ বন্ধ করা যাবে না, কিন্তু সেটা বন্ধ করেছিল। তো যাই হোক, সেইটার পরে যেটা হয় যে অনেকেই বলেছেন, তারা কেউ ডিরেক্টলি কিছু বলেনি, তারা ডিরেক্টলি ওই ব্যক্তিগত কারণে। কেউ অবশ্য বলেছেন যে না, আপনি এরকম টেকনিশিয়ান বিরোধী। আমি যে 31 বছর টেকনিশিয়ানদের পাশে সবসময় দাঁড়িয়েছি, কেউ বলতে পারবে না যে তারা যখন মুশকিলে পড়েছে, তাদের যখন, আমি বড়াই করতে চাই না, তাদের যখন চিকিৎসার দরকার হয়েছে, তাদের যখন কোনো হেল্পের দরকার হয়েছে, বাচ্চা নিয়ে হেল্প, যেহেতু আমার ক্ষমতা ছিল, নয়তো কি আমি করতে পারতাম না, আমি ওদের হেল্প করেছি। তারপরে এইটা শুনে একটু মন খারাপ হয়েছে। তো এখন আমি জানি না, আমাদের যেহেতু পুজোর ঠিক আগেই কেসটা অমৃতা সিনহা উনি একটা অর্ডার দিয়ে বলেন যে না, আমার কোর্টে আর কিছু করার নেই। তো দেখা যাক কি হবে, আর কিভাবে আমরা কাজে ফিরতে পারবো কি না, আমাদের কাজ করতে দেবে কি না। যতক্ষণ না কাজটা তৈরি করছি প্রেক্ষিত, আমরা তো জানবো। সামগ্রিক ইন্ডাস্ট্রিরই তো পুরো একটা পতন হয়েছে, কারণ সেই যে আগে যেটা আমরা বলেছিলাম যে গত 1923 সালে তোমার কত 132 বা ওরকম, আমার এক্স্যাক্ট নাম্বারটা মনে নেই, ছবি তৈরি হয়েছে, কিন্তু 24-এ সেটা নেমে গিয়েছিল 30-31-এ। এই 25-এ জানি না কি হচ্ছে, কয়েকটা ছবি তো হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে তো একটা সবাইকে, কারণ সবাই তো অনেক কষ্ট করে প্রোডাকশন করে, ছবি নয়, আমাদের অন্যান্য জিনিস, সিরিয়ালও, কারণ অডিও ভিজুয়াল মিডিয়ামটা ইজ ভাস্ট, এবং অনেক ক্ষেত্রেই আমরা বাইরে থেকেও লোকজন পাই যারা আসেন কাজ করতে। তাদের জন্যও আমাদের একটা প্রজেক্ট
বিদেশি কাজ তো প্রায় হচ্ছে না, বিদেশি বা অন্য ভাষার কাজ। না, হিন্দি লোকেরাও তো প্রায় আসা বন্ধ করে দিয়েছে, প্রায় অনেক দিন আসেনি। কারণ এত চাপিয়ে দিলে তারাই বা কেন করবে, অন্য শহরে চলে গেলে। আমার কাছে খবর আছে নাকি অনেকে উড়িষ্যায় চলে যাচ্ছে, ঝাড়খণ্ডে শুনেছি, আমিও শুনেছি ঝাড়খণ্ডে অনেকে করছে, শুটিং করছে সেখানে। সেই এইটাই আমাকেও লোকে বলেছে তুমি বাইরে গিয়ে করো, কিন্তু কেন আমি বাইরে গিয়ে করব? এটা আমার জায়গা, এখানে জায়গা থাকতে আমি কেন বাইরে গিয়ে ফোর্সড হব? আমার তো এরা বন্ধু, এরা তো আমার কলিগস, তাদের এগেনস্টে আমার কিচ্ছু কমপ্লেন নেই। তারা সবাই আমার, আমি জানি যে তাদের নিশ্চয়ই কোনো অসুবিধে আছে যে কারণে তারা আমার সঙ্গে কাজ করতে পারেননি, and I'm sure তারা সেই অসুবিধে কাটিয়ে উঠবেন। তুমি একটু আমাদের একটু বলবে যে তোমাদের এই অবস্থানটা কেন ছিল, মানে কি? দেখো, আমরা দাবিটা ছিল যে একটা, মনে আছে গত বছর জুলাই অগস্ট মাসে একটা সমস্যা হয়েছিল একজন ডিরেক্টরকে নিয়ে, রাহুল। তো সেই সময় প্রসেনজিৎ এবং অনির্বাণ ওর ছবিতে অভিনয় করবে, সেই সময় অভিনয় করতে ওকে, ওই ছবিটাতে ওকে কাজ করতে বাধা দেওয়া হয়, সব টেকনিশিয়ানরা আসে না। সেই সময় আমরা সব ডিরেক্টররা বলি যে এটা হতে পারে না, যে এবং এই সাসপেনশন, সে একটা কাজ করেছে, সে বাংলাদেশে গিয়ে কাজটা শেষ করেছে, এখানে যেহেতু কাজটা সম্পূর্ণ হয়নি, অভিনেতারাও গিয়েছিল ওখানে, অভিনেতাদের কিছু নেই, ওকে একটা করা হয়েছিল যে ওকে 3 মাস কাজ করতে দেওয়া হবে না। সেই সময় আমরা সবাই একত্রিত হয়ে বলেছিলাম, এবং সেই সময় 2-3 দিন শুটিং বন্ধ ছিল। তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার কাছে প্রসেনজিৎ চ্যাটার্জি, দেব এবং গৌতম দা যায়। তো তখন উনি বলেন যে না এসব শুটিং বন্ধ হবে না, তোমরা এটাকে কাটানোর জন্য একটা কমিটি করো বলে এই 3 জনকে এবং 2 জন মন্ত্রীকে বলেন যে একত্রিত হয়ে একটা কমিটি করো। তো আমরা ডিরেক্টরসরা এটাতে মেনে নিয়ে আমরা কাজে ফিরে আসি, যাই হোক। এবং তারপরে অন্য কাজ, রাহুলের ছবিটা শেষ অবধি হয়নি। তারপরে উনি বলেছিলেন 3 মাসের মধ্যে এটা করতে। তো তারপরে নানান কারণে, অন্যান্য সমস্যার জন্য অগস্ট গেল, সেপ্টেম্বর গেল, অক্টোবর গেল, প্রত্যেক মাসেই আমরা কিন্তু চিঠি লিখেছি এদের যে কি হচ্ছে, আপনারা কি করবেন। তারপরে সেই চিঠি লেখার পরেও যখন কিচ্ছু হলো না, নভেম্বর মাসেও আমরা শুনলাম যে এই কমিটিটা ফর্মডই হবে না, তখন আমরা একটা রাউন্ড টেবিল করেছিলাম এবং সেখানে আমরা বলেছিলাম যে এই কমিটিটার কি প্রয়োজন। একটা কথা মাথায় রাখবেন, কাজ কিন্তু ফেডারেশন এনে দেয় না, দিতে পারে না। কে বা কারা কোন কাজ করবেন সেটা ঠিক করারও ওরা কেউ নয়। আপনাদের কারুর স্বার্থ বিঘ্নিত হলে তখনই তাদের ভূমিকার প্রশ্ন আসে। প্রয়োজনটা কি, যে নিয়মাবলীগুলো আছে সেটা বহুদিনের পুরনো, এসওপি যেগুলো আছে, যে কাকে নিতে হবে, কতজনকে নিতে হবে, কি ধরনের, আজকাল ধরো টেকনিক্যালিটি বেড়ে গেছে। আমার যদি আজকে ট্রলি না লাগে তাও আমাকে ট্রলি সেটিং নিতে হবে। তো আমার মনে হয় যে কাজ যদি লোকের কমে যায়, সেই ট্রলি সেটিং যারা, তাদের অন্যভাবে ট্রেন করা দরকার, তাদেরও আপগ্রেড করা দরকার। একদমই তাই। এবং সেটার জন্য that is what a trade union is supposed to do. They should help people. আমরা সেটাও চেয়েছিলাম যে এটা হোক, আমরা কারুর কাজ খেয়ে নিতে চাইছিলাম না। হ্যাঁ, তারপরে ধরো কেউ যদি ক্র্যাব ডলি অপারেটর হয়, হ্যাঁ, আমাদের এখানে ক্র্যাব, তো সেই যদি ক্র্যাব ডলিটা থাকে তাহলে সেই ক্র্যাব ডলি অপারেটরকেও আমায় নিতে হবে, আবার আমি যেহেতু অন্য ব্যবহার করছি না তাকেও নিতে হবে, বিকজ ওটা নিয়ম হিসেবে লেখা আছে। মানে অন্য স্টেটেও তো এরকম ভাবেই তো আপগ্রেড হচ্ছে, তো অন্য স্টেট তো নিশ্চয়ই এইভাবেই সেটা, আমরা এটাও দেখেছি যে, এবং আমরা বলেছিলাম নানান ছোট ছোট জিনিস, যে ধরো সেকেন্ড এইগুলোর যেগুলো মানে প্রবলেমগুলো, এগুলোকে সলভ করা, যে আমার একটা সেকেন্ড ক্যামেরা কাজ করছে, সেটা হলো সেই সেকেন্ড ক্যামেরাম্যান আর ফোকাস পুলার রয়েছে, এবার ওই দুটো দিয়ে আমি এইখানে কাজ করছি। তো
একটা সময় আমি ক্লোজ আপ নেবার সময় আর হয়তো বা অন্য কিছু করার সময় একটা ক্যামেরাকে অফ করছি, তো সেই ক্যামেরাটা দিয়ে যদি আমরা কিছু বাইরের শট তুলে নিই সেটা হবে না, কারণ সেটার জন্য একটা ইউনিট লাগবে, সেকেন্ড ইউনিট। এই ধরনের মানে আগে তো হতো সেই জিনিসগুলো, হ্যাঁ সমস্যাগুলো ঘটছিল। এখন হয়তো কিছুটা এইগুলো বলাতে এখন আস্তে আস্তে জিনিসটা হচ্ছে, কিন্তু আমরা এগুলোর জন্য অনেক সময় বলেছি। আমার মনে আছে যে কোনো ছেলে নেই, ছেলে শুট করছে কিন্তু দুটো হেয়ার ড্রেসার নিতে হবে একটা, মানে এইগুলো এখন সেটা নেই, এখন কমেছে। এখন ওই হেয়ার ড্রেসার ছেলে থাকলে শুধু হেয়ার ড্রেসার হয় না, কিন্তু ধরো একটা আমার এক বন্ধু, তার একটা শট ছিল ওর হিরোইনকে নিয়ে, জাস্ট বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠবে, গাড়িতে সাইলেন্ট শট, হ্যাঁ নামবে করবে পুরোটা সাইলেন্ট। ও তখন বলেছিল যে ও যদি জাস্ট ওর যে ব্যক্তিগত হেয়ার ড্রেসার যেরকম আমরা প্রমোশনে করি সে থাকবে, মেকআপটা খুব একটা লাগবে না, বা ঠিক আছে ওর মেকআপ পার্সনও রইলো, আমার ক্যামেরার জাস্ট ক্যামেরাম্যান আর নিয়ে আমি শটগুলো নিয়ে নিচ্ছি, সেটা অ্যালাউ করেনি, পুরো ইউনিটকে নিতে হবে। মানে একটা প্রোডিউসার যদি না থাকে, ইনভেস্টর যদি না আসে, মানে আজকে সাউথের ছবি, ইভেন উড়িষ্যারও কত ভালো ভালো ছবি হচ্ছে, সেখানে আমাদের অবস্থা আজকে কোথায় দাঁড়িয়েছে? একটা হিট ছবি নেই বাংলায়। সেটা দেখো, হিট ছবি নেই এটা বিতর্কিত, আমি এটার মধ্যে যাব না, কারণ আমিও ছবি করি। হ্যাঁ, ছবির হিট না হিট সেটার একটা অন্য ইকোনমিক্স আছে, সেটার মধ্যে আমি যাচ্ছি না। দেখো আজকে একটা জিনিস লোকে বলে যে প্রথমে বলেছিল যে টেলিভিশন এসেছে বলে সিনেমার দর্শক কমেছে, না দর্শক কমেনি, টেলিভিশনে যখন দেখানো হচ্ছে অনেকেই সেই ছবিটা টেলিভিশনে, আর আজকে বহু লোক হলে না এসে ওটিটির জন্য, অধিকাংশ লোক, সো আমাদের সিনেমা কিন্তু চলবে, সব ছবি যে হলে গিয়েই লোকে সবাই দেখবে তা নয়, যারা বয়স্ক, যার অনেকেই হলে আসতে চায় না, অত টাকা খরচ করতে চায় না। এক্স্যাক্টলি, তুমি দেখবে নন্দনে কিন্তু যে ছবি হয়, বিকজ ওটার সরকারি হল, সেই জন্য ওখানে খুবই কম টাকার টিকিট, সেখানে কিন্তু প্রায় প্রতিটি ছবি হাউসফুল যায়। সুতরাং তোমাকে এই ছোট ছোট হলগুলোকে তো বন্ধ করে দেওয়া হলো, শুধু মাল্টিপ্লেক্স এখন। না ছোট হল না, স্ট্যান্ড অ্যালোন হলগুলোর সমস্যা হচ্ছে যে ওখানে 900 লোক, 1000 লোক, ওরকম 900,000 লোক আসে না, দর্শক পাওয়া আজকের দিনে শক্ত। তার কারণ হচ্ছে যে এখন লোকেও যে বাড়িতে ফোনে, আমাদেরই তো লোকে জিজ্ঞেস করে আমার ছবি আপিস নিয়ে, এই কোন চ্যানেলে দিয়েছিস রে, কোন ওটিটিতে দিয়েছিস রে। হ্যাঁ, স্ট্যান্ডঅ্যালোন গুলো তো আগেই বন্ধ করে দেওয়া হয়েছে, আস্তে আস্তে বন্ধ হয়েছে, কারণ তারা মেনটেন করতে পারেনি, অত এক্সপেন্সেস মেনটেন করতে পারেনি সেইগুলোকে, মানে সেই জন্য আগেই কেউ বন্ধ করে দেয়নি, তাদের প্রডিউসাররাই, মানে যারা যেমন মিত্রা পারেনি, উজ্জ্বলা একটা হয়ে গেছে, মল হয়ে গেছে, হ্যাঁ এরকম অনেক কিছু বড় বড় হলগুলো, নিউ এম্পায়ার যেরকম, ওখানে চিরকাল ইংরেজি ছবি আসতো, আজকাল ইংরেজি ছবি কেউ হলে গিয়ে দেখে না বোধহয়। একটু সানন্দার গল্পে ফিরে যাই আবার, যে সানন্দার একটু কিছু মজার মজার, মানে ওটা আমার জীবনের একটা অসম্ভব ভালো ফেজ, এবং আমি একটা জিনিস বলবো যে সানন্দা হতো না অপর্ণা সেন না থাকলে, হ্যাঁ, এবং যেটা আমার প্রথম মনে আছে যে রিনাদি আসতেন এবং উনি আমাদের সঙ্গে বসে মানে পুরো প্ল্যানিং করতেন, এবার আমরা ওনাকে শেখাতাম যে কী করে একটা মানে বেসিক প্ল্যান, যেরকম আমরা একটা শেডিউল করি সেরকম শেডিউলটা কী করে করব, কী ধরনের কভার স্টোরি হবে, কী ধরনের বিভাগ হবে, ওনার ভীষণ ভালো ভালো আইডিয়াস ছিল, কিন্তু শি ইউজ টু অলওয়েজ আস্ক এভরিবডি, এবং ওনার একটা ছিল, আমরা বলতাম যে উনি ড্রিম করেন আর আমাদের টিমটা এক্সিকিউট করে সেই ড্রিমটা, এবং সেই জন্যই সানন্দা ওই লেভেলে উঠেছিল, এবং উনি ওই সময় আমরা হচ্ছি প্রথম
বাংলা কাগজ, বাংলায় আমরা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে একটা কভার স্টোরি করি। আমার মনে আছে সেই কভার স্টোরিটার নাম ছিল ভ্রূণ থেকে ভূমিতে। তাতে আমরা কি করে ফ্যামিলি প্ল্যানিং করবে, এবং ওই ইস্যুটা ক্যান্টার বিক্রি হয়েছিল, কারণ সবাই ভেবেছিল ওটাতে আমরা অন্য কিছু লিখছি। আমাদের তো ওই রকমই হ্যাঁ। তো আমার এখনো মনে আছে যে বাংলায় লিখতে হবে, তো তো আমাদের প্রজনন অঙ্গগুলো নিয়ে লিখছি। তো আমি সব বাংলা তো সবসময় জানতাম না। আমাদের একজন খুব মজার ছিলেন, উনি ছড়া লিখতেন, রঞ্জন ভাদুরী বলে। তো উনি আমাদের বাংলা এক্সপার্ট ছিলেন, মানে গ্রামার বলো, বলো, বানান বলো, তো প্রুফ। তো রঞ্জনদাকে আমি জিজ্ঞেস করছি, আমি লিখছি, আমি রঞ্জনদা ইউট্রাসের বাংলা কি? উনি ওখান থেকে বললেন জরায়ু। ওভারির বাংলা কি? ডিম্বাশয়। তারপরে আমি যেতে বললাম, এবার ছেলেদের ওখানে এসছি, আমি বলছি যে রঞ্জনদা পিনিসের বাংলা কি? উনি বললেন একটু আমার পাশে এসে বসবে, অত জোরে চেঁচিয়ে বলতে পারবো না। মানে একটা খুব সাবলীল অ্যাটমসফিয়ার ছিল, আমরা খুব সায়েন্টিফিক্যালি জিনিসটা করেছিলাম। তো একটা আমি জানি না এটা তুমি রাখতে পারবে কি না, বাট আমরা পরপর একটা করেছিলাম স্তন বলে, এবং স্তন হেডলাইনটাই ছিল স্তনের যত্ন, কি করে মানে ব্রেস্ট ক্যান্সার করবে, ম্যামোগ্রাফি, তারপরে ঠিক মতো অন্তর্বাস কীরকম হওয়া উচিত, এই নিয়ে একটা করেছিলাম। তারপরে করেছিলাম শরীর, তারপরে করেছিলাম চোখ, হ্যাঁ, তো তারপরে কেশ। তো এরকম করতে, তো আমার মনে আছে শঙ্করদা খুব মজার ছিলেন। আর আমাদের একজন পিয়ন ছিল শক্তি বলে, শক্তিপদ। তো সেই শক্তিপদ পাশে বসে আছে, আর শঙ্করদা বলছেন, এই সুদেশ না, তোমরা যে কি করেছো, এক এক করে তো শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে করছো, এর পরেরটা তোমার তো কি দেবে, যোনি। তখন পাশ থেকে শক্তি বলছে, হ্যাঁ হেডলাইন হবে যোনি মেরা নাম। মানে এই একটা অ্যাটমসফিয়ার ছিল, যে যেখানে এখানে কিন্তু কেউ কাউকে করছে না, ছোট করছে না। তার মধ্যে রিনাদি এলে আমরা জানতাম যে আজকে ওখানে হবে। রিনাদির কাছে প্রায়ই শক্তিদা, মানে আমাদের কবি শক্তিদা, হ্যাঁ, উনি প্রায়ই আসতেন। তো উনি এলেই, আর ওনার সঙ্গে আমার 1980 সাল থেকে খুব ভালো সম্পর্ক, কি করে আমি সেটা বলবো না, যাই হোক। তো ওনার সঙ্গে আমার খুব, তো উনি এলেই বলতেন, সুদেশ না, কি চা হবে? হ্যাঁ আপনি বসুন, আমি পাঠাচ্ছি। উনি রিনাদির ঘরে ঢুকছেন যখন, আমি চিৎকার করতাম, এই শক্তি, মানে আমাদের যে, উনি ঘুরে বলতেন, উফ এত জোরে শক্তি বলে ডেকো না, বুকে লাগে। তো এই ধরনের একটা রিলেশনশিপ ছিল। আমার এখনো মনে আছে একটা গল্প, আমার এক বান্ধবী ছিল, ওটার আগে এটা বলি, জয় গোস্বামী জয়েন করেছে। এবার আমাদের আনন্দবাজারে তখন হঠাৎ আইডি কার্ড হবে, হবে, সে হবে, এইসব হলো। তো আইডি কার্ড হলো, তো জয়ের সঙ্গে আমার খুব ভাব ছিল, হ্যাঁ। তো আর কারণ কাবেরী আমার বাড়িতে থাকতো, যে জয়কে এখন বিয়ে করেছে, তো ও বেশ 2 বছর মতন আমার বাড়িতে ছিল। তো একদিন জয় এসছে হঠাৎ, বলে আমার না ভীষণ বিপদ। আমি কি বিপদ? না আমি না আইডি কার্ডটা হারিয়ে ফেলেছি। তো কি হয়েছে, চলুন আমরা, না ওরা আমাকে বকবে। আমি, কেউ বকবে না। আমি গেলাম, বললাম দেখুন ওর আইডি কার্ডটা হারিয়ে ফেলেছে, একটু ওকে একটা আইডি কার্ড করে দিন। আর 2 দিন পরে, তো 2 দিন পরে আইডি কার্ডটা রেডি। এবার আমি জয়কে বলেছি, আপনি যান আইডি কার্ডটা নিয়ে আসেন। না আরো বড় বিপদ। আমি কি, আমি না বাড়িতে ওটা খুঁজে পেয়েছি। আমি তো থাক না ওটা। তো এরকম ছিল আমাদের চারপাশে। শক্তি, সুনীল দা, শীর্ষেন্দু দা, সঞ্জীব দা। আমার একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, যে কর্মক্ষেত্রে, মানে তুমি তো এত বছর ধরে কাজ করেছো, বা এই যে কাস্টিং কাউচ, বা তুমিও তো ছোট ছিলে, তুমিও কাজ করেছো, তুমি ফেস করেছো এই
আমাকে নিয়ে লোকে সাহস পায়নি, আমি ইংরেজি বলতাম তো। ও আচ্ছা। হ্যাঁ, কারণ আমার মনে আছে আমি প্রভাতদারকে অনেকগুলোতে অ্যাসিস্ট করেছি, তো উনি প্রায় হাসতেন, তোমাকে নিয়ে গেলে আমি জানি মেয়েরা সেফ থাকবে। মানে এটা একটা ছিল যে এটা কি তোমার বডি ল্যাঙ্গুয়েজ নাকি ইংরেজি, তোমার কি মনে হয়? আমার মনে হয় আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার মানে আমি বিষ্ণুপাল চৌধুরীর সঙ্গেও কাজ করেছি। এটা তুমি বলেছিলে, একটু বলো। বিষ্ণুপাল চৌধুরীর সঙ্গেও কাজ করেছি, এবং ও যখন মানে আমি খুব ডিরেক্টলি এটা অ্যাকসেপ্ট করতাম এবং বলতাম, কারণ আই এম অ্যান অ্যাডাল্ট, আই এম গ্রোন আপ। এবং পরবর্তীতে আমার সঙ্গে আমি যখন চাকরি করি প্রতিদিনে, তখন বিষ্ণু স্ত্রীর সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। ও আমার জন্য লিখতো এবং অন্য নামে, ও খুব ভালো লেখে। আমার খুব বন্ধু ছিল বীর সাংভি, আমার খুব বন্ধু ছিল একটা টাইমে রবি শাস্ত্রী। হ্যাঁ, তাদের সঙ্গে আমার যোগাযোগ ছিল এই সূত্রে, জার্নালিজমের সূত্রে, এবং তাদের সঙ্গে একটা ভালো রিলেশনশিপ ছিল। কিন্তু সেটা আমি মনে করি না যে ওটা মানে আই কেপ্ট মাই কুল অ্যান্ড মাই ডিস্টেন্স। সেটা আমার মনে হয় নিজেকেও একটু হতে হবে। তবে আমি এটা দেখেছি, আমি তাদের জন্য ফাইটও করেছি, যে ধরো নতুন এলো কেউ, সে হয়তো মফস্বল। আমার একটা অ্যাডভান্টেজ যে আমি যখন এই ইন্ডাস্ট্রিতে ঢুকেছি তখন আমার যথেষ্ট ম্যাচুরিটি। তার আগে আমি জার্নালিস্ট, তার মানে আমি নানান জিনিস মোকাবিলা করতে শিখে গেছি। কিন্তু একটা 18-19 বছরের মেয়ে, সে তো খুবই মানে ভালনারেবল। তো সেক্ষেত্রে আমার এখনো মনে আছে, আমাদের সঙ্গে একটি মেয়ে কাজ করতো, আমি তার নাম এখন বলবো, সে এখন বড় হিরোইন হয়েছিল। তো ওর একটা ছবি দিয়েছিল আমাকে, সেই ছবিটাতে ও তখন একটা জিন্স পরেছে আর একটা ট্যাঙ্ক টপ পরেছে। মানে ওই ছবিটা নিয়ে সবাই খুব এক্সাইটেড, যারা কাস্টিংয়ে, প্রোডাকশনের, তারা এই মেয়েটাকে নিন, খুব সাহসী আছে। সাহসী কি আছে, না দেখুন কিরম পোশাক পরেছে। আমি বললাম যে তোমাদের বাড়িতে তোমাদের বউরা পরে না বলে আর কেউ পরে না এটা ভেবো না, আমাদের এখানে আমিও ছোটবেলায় এরকম পোশাক পরেছি, এই নিয়ে এত হতে হবে না। তাই হোক, ও এলো, ওকে এবার যখন ও এসছে আমাদের সঙ্গে কাজ টাজ করছে, তখন ওকে রোজ বলতো আমি রেকমেন্ড করেছি, তুমি কাজটা পেয়েছো এর জন্য। একদিন ও একটু এসেছে, আসার পর ও বললো যে জানো তো, ওরা না আমাকে খুব করছে, মানে রোজ আমাকে গিয়ে ওদের সঙ্গে গল্প করতে হবে। মানে একদম করবে না, না বলেছে তাহলে কাজটা পাবো না। একদম তুমি ভেবো না কিছু, তুমি জাস্ট ফরগেট ইট। তো পরদিন থেকে ওরা হয়তো এসো বলেছে, না পারবো না, চলে গেছে। 2 দিন পরে সেই প্রোডাকশনের লোক এসে বলছে ওকে না আর কাজ দেবেন না। তখন আমরা 5 দিন বা 6 দিনের গল্প করতাম, তো ওকে আর কাজ দেবেন না। কেন না, ও আসলে ভীষণ, দেখেছেন তো, কাজ পেয়ে ভীষণ মাথা ঘুরে গেছে, ধরাকে সরা জ্ঞান করছে, আমাদের সঙ্গে কথাই বলছে না। হ্যাঁ, আমি তোমাদের সঙ্গে কথা বলতে যাবে কেন? তোমরা যদি বন্ধু হিসেবে আড্ডা মারতে চাও, এসো এখানে আড্ডা মারো। ওকে ঘরে ডেকে কেন তোমাদের সঙ্গে আলাদা করে কথা বলবে? ওর কি কাজ আছে তোমার সঙ্গে? এইটা আমাকে বললে আমি এই ফাইটটা করতাম। এবার আলোচনা শেষের দিকে যাই। তুমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করতে, চাইল্ড রাইটস কমিশন, সেখানে এখন আর নেই কেন তুমি? দেখো, আমি 2022 থেকে 2023 ডিসেম্বর অবধি আমি চেয়ারপারসন ছিলাম। আমার 65 বছর বয়স হয়ে যাওয়ায় চেয়ারপারসনশিপ চলে যায়, কিন্তু আমাকে অ্যাডভাইজার হিসেবে রিটেন করা হয়। 24 সালটা পুরো আমি অ্যাডভাইজার ছিলাম টিল 10th জানুয়ারি 2025। কিন্তু তারপরে আর রিনিউয়াল হয়নি। তার কারণ হচ্ছে হয়তো আমার কাজকর্ম যারা রিনিউ করবেন তাদের পছন্দ হবে না, হয়তো তারা আমার কার্যকলাপে একমত নন, হতেই পারে। কিন্তু তা বলে আমি কারোকে ব্লেম করছি না, বা ঠিক আছে, আমি আমারটা 7 বছর ওদের সঙ্গে কাজ করেছি এবং আমি আমার কাজে জান প্রাণ দিয়ে কাজ করেছি, এবং বহু ক্ষেত্রে আমি ফাইটও করেছি, এবং আমার বহু কেসেস
রিজলভড হয়েছে আমাদের সময়, এখনো হচ্ছে, আমি বলছি না যে শুধু আমার, হ্যাঁ অনন্যার সময়ও হয়েছে বা এখন তুলিকা করছে সেটাও হয়েছে, কিন্তু আমাকে ওদের মনে হয়েছে হয়তো যে এখন আর আমার প্রয়োজন নেই, সেই জন্য। দারুণ লাগলো তোমার সাথে আড্ডা দিতে এবং নতুন সুদেশনাদিকে আমি চিনলাম। তোমার প্রিয় মহিলা পরিচালক? তোমার অবশ্যই অপর্ণা সেন। কলকাতার মধ্যে প্রিয় জায়গা যেখানে প্রায় যেতে ভালো লাগে? ঢাকুরিয়া লেক। ঢাকুরিয়া লেক। নাতির সঙ্গে সবচেয়ে পছন্দের খেলা? গল্প বলা। তাই? এবং সেটা এনঅ্যাক্ট করা। তাই? বাহ, ছোটবেলা থেকেই অ্যাক্টিং শিখে যাচ্ছে। কোন স্টুডিওতে কাজ করতে সবথেকে ভালো লাগে? স্টুডিও থেকেও আমি তো বিভিন্ন লোকেশনে বেশি শ্যুট করেছি, খুব কম স্টুডিওতে। ইভেন যখন সিরিয়াল করেছি সেগুলো বাড়িতে, ডেইলি সোপও বাড়িতে করেছি, রিয়েল লোকেশনে। আমার রিয়েল লোকেশন বেশি পছন্দ। বাহ, সবচেয়ে পছন্দের খাবার কোনটা? ঘটি খাবার না বাঙাল খাবার? পোস্ত। শেষ তোমার প্রশ্ন, এবার তোমার জন্য আছে কিছু গিফট। তোমার জন্য আছে প্রতিক্ষণের তরফ থেকে 30% ডিসকাউন্ট ভাউচার, ডেজের তরফ থেকে আছে 30% ডিসকাউন্ট ভাউচার, লাস্ত্রাদা তার তরফ থেকে আছে 30% ডিসকাউন্ট ভাউচার, আমার তরফ থেকে আছে একটা 1000 টাকার ভাউচার, হাটেরি গ্রিলসের তরফ থেকে আছে একটা 750 টাকার ভাউচার, ও স্টোরের তরফ থেকে আছে একটা 25% ডিসকাউন্ট ভাউচার, এটা একটা আমাদেরই পাড়ায় চশমার দোকান। আচ্ছা, বিবনি থেকে আছে, বিবনি একটা পার্লার সালন, তার থেকে আছে 500 এর একটা অফ। অন্নপূর্ণা স্বাদিষ্টের তরফ থেকে আছে একটা গিফট হ্যাম্পার, যেটা আমরা খেলাম এতক্ষণ ধরে কুটুর কুটুর করে গল্প করতে করতে। টা কেনা শেষ করব যে মেয়েদের যদি কোনো মেসেজ দিতে যাও, যেহেতু এটা পুরোটাই মেয়েদের নিয়ে অনুষ্ঠানটা, যে কোনো দুঃসাহসিক বা অন্য ধরনের কাজ চাকরির বাইরে যদি কেউ করতে চায় তাহলে কি করতে হবে এবং কেন করতে হবে? নিজের মনটা ঠিক করতে হবে, জানতে হবে যে দেয়ার বি লট অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, তোমাকে সেটা ফেস করতে হবে এবং তখন কাঁদলে হবে না, তখন লড়াই করতে হবে। হ্যাঁ, এবং তার জন্য নিজের মনটাকে শক্ত করতে হবে, কিছুটা গন্ডারের চামড়াও করতে হবে। ছোট ছোট প্রত্যেকটা জিনিসে ভয় পেলে হবে না। ভয় পেয়ে কেউ কোনো দিন জয় করতে পারেনি। আমার সঙ্গেও লোকে খারাপ ব্যবহার করেছে, আমার সঙ্গেও লোকে বলেছে, আমি হয়তো সেই মুহূর্তে লড়াইটা করতে পারিনি, কিন্তু আমি টিকে থেকেছি। টিকে থেকে আজকে যারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, আমি জানি যে তারা প্রত্যেকে আমাকে সমীহ করে, তারা আমার কাছে আসে, কিন্তু তোমাকে টিকে থাকতে হবে, তোমাকে চ্যালেঞ্জগুলো ফেস করতে হবে, তখন কেউ কিন্তু থাকবে না। এটা ছেলেদেরও করতে হয়, মেয়েদেরও করতে হবে। আমি মেয়ে বলে আমি স্পেশাল অ্যাডভান্টেজ নেবও না, দেবও না। আমাদের এই পর্বের প্রশ্ন হলো, আমাদের আজকের অতিথি সুদেশনাদি একজন বিখ্যাত পরিচালকের বিখ্যাত ছবিতে সুযোগ পেয়েছিলেন কাজ করার, কিন্তু সেই ছবিটি তিনি করতে পারেননি। সেই ছবিটির নাম কি? বিখ্যাত পরিচালকের একটি বিখ্যাত ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিলেন সুদেশনা রায়, সেই ছবিটিতে তিনি কাজ করতে পারেননি। সেই ছবিটির নাম কি? ঝটপট উত্তরটি পাঠিয়ে দিন নিচে দেওয়া মেল আইডিতে। আর অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দশভুজা নাশে ভুল তো তার হয়, তার জীবন জুড়ে হাজারো পরাজয়, তবুও তার পথে থামার প্রথা নেই, আগলে যায় সরে চলার খেয়ালে, সীমানা ভোলার দুরানা সেই। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ, কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ।